সকাল 9:30টার সোনারগাঁও ইউনিভার্সিটির প্রধান গেটের সামনে নতুন সেমিস্টারের প্রথম দিনের ভিড় জমেছে। রিক্সা, বাইক, প্রাইভেট কারের হুড়োহুড়িতে রাস্তাটা প্রায় স্থবির। কৃষ্ণচূড়া গাছের ছায়ায় পুরনো স্টুডেন্টরা নতুনভাবে নিয়ে হাসি ঠাট্টা করছে। বাতাসে ফুলের গন্ধ, দূরে গিটারের শব্দ। এই ভিড়ের মধ্যেই নিলয় ক্যাম্পাসে ঢোকে। তার পরনে ঢিলে ঢালা ছাই রঙের শার্ট, চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে পুরনো কাপড়ের ব্যাগ। তাকে দেখে মনে হয় মফস্বল থেকে সবে শহরে পা রেখেছে। নিলয় ক্যাম্পাসের মূল মাঠে ঢুকতেই হিমেলের চোখ পড়ে তার দিকে। হিমেল বাইকের উপর বসে সিগারেট টানছিল। তার পাশে দাঁড়িয়ে ছিল তানভীর আর ইমন। নিলয়কে দেখে হিমেল হাঁক দিয়ে ডাকে। তার গলায় ছিল কর্তৃত্ব আর তাচ্ছিলের মিশ্রণ। নিলয় থমকে দাঁড়ায়। হিমেল তার দিকে এগিয়ে আসে। আশেপাশে আরও কয়েকজন ছেলে জড়ো হয় নতুন ছেলেটাকে দেখতে। হিমেল নিলয়ের চারপাশে ঘুরে তাকে পর্যবেক্ষণ করে। এই যে নতুন চেহারা, এদিকে আয় তো একটু। ক্যাম্পাসের নতুন মুখ দেখলেই আমাদের একটু পরিচয় দিতে ইচ্ছে করে। রাগ করিস না ভাই, নাম কি তোর? আর কোন ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিস শুনি? তোর চেহারা দেখেই বোঝা যাচ্ছে তুই ঠিক আমাদের মতো শহরের না, তাই একটু আলাদা করে খেয়াল করলাম তোকে। প্রথম দেখাতেই কোথা থেকে এসেছিস, বাসা কোথায় তোর, বাবা কি করেন, এসব না জানলে তো আমাদের চলবে না। তুই তো দেখছি বেশ বোকা চেহারা। হিমেলের এই কথার উত্তরে নিলয় বিনয়ী ভঙ্গিতে এগিয়ে মাথা নিচু করে জবাব দেয়। তার কণ্ঠে ছিল নম্রতা। নিলয়ের চোখে মুখে অসহায়ত্বের ছাপ ফুটিয়ে তোলে নিপুণভাবে। সে যেন সত্যি ভয় পেয়েছে এমন ভাব করে। নিজেকে তিনি একজন সাধারণ গ্রাম্য ছেলে হিসেবে উপস্থাপন করেন, যাতে কেউ সন্দেহ না করে। জি ভাই, আমার নাম নিলয়। ইকোনমিক্স ডিপার্টমেন্টে দ্বিতীয় বর্ষে ভর্তি হয়েছি। আগে অন্য শহরে পড়াশোনা করতাম। পরিবারের সাথে এখানে চলে আসতে হয়েছে হঠাৎ করেই কিছু কারণে। নিলয়ের এই নম্র উত্তর শুনে হিমেল বন্ধুদের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দেয়। তার মনে যেন কিছু মজার পরিকল্পনা আটকেছে। তানভীর আর ইমনও একই রকম দুষ্টুমির হাসি বিনিময় করে। হিমেল আবার নিলয়ের দিকে ফিরে তার বন্ধুদের উদ্দেশ্য করে কিছু বলে। তার গলায় উপহাসের সুর। তিনি নিলয়ের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলেন, শোনো সবাই, ছেলেটা বেশ ভদ্র কথা বলে, কিন্তু ভদ্রতা দিয়ে তো আর এই ক্যাম্পাস চলা যায় না রে। আমাদের এখানে একটা নিয়ম আছে, নতুন কেউ এলে তাকে একটু পরীক্ষা দিতে হয়, বুঝলি তো ব্যাপারটা? এই মন, তোর কাছে সিগারেট আছে না? একটা ধরিয়ে দে তো ছেলেটাকে, দেখি নতুন ছেলেটা কতটা সাহসী হতে পারে। নাকি প্রথম দিনেই ভয়ে কেঁপে যাবে সে। আজকে থেকে বুঝিয়ে দিতে হবে এখনকার নিয়ম কানুন কেমন, না হলে পরে অনেক ঝামেলা হবে। হিমেলের এই কথা শুনে নিলয় হাত নেড়ে অস্বীকৃতি জানানোর চেষ্টা করে। তার কণ্ঠে ইচ্ছাকৃত ভয়ের আভাস। চোখে মুখে অসহায়ত্বের ছাপ ফুটিয়ে তোলে। কিন্তু ভেতরে ভেতরে তিনি ঠান্ডা মাথায় সব হিসাব করছিলেন। নিলয় একটু পিছিয়ে যায় এবং হিমেলের দিকে তাকিয়ে বিনয়ের সাথে বলে। তার গলায় একটু কাঁপুনি ঢুকিয়ে দেয় তিথি। ভাই, আমি সিগারেট খাই না। সিগারেটের এই ধোঁয়াটা আমার সহ্য হয় না। প্লিজ ভাই, আমাকে জোর করবেন না। দয়া করে আমাকে ছেড়ে দিন ভাই, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। নিলয়ের এই আকুতি শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা হো হো করে হেসে ওঠে। ইমন এগিয়ে এসে একটি সিগারেট ধরিয়ে দেয়। পেছন থেকে তানভীর আরেকজন ছেলে নিলয়কে চেপে ধরে রাখে। তারা তাকে ঘিরে ফেলে। ইমন নিলয়ের দিকে তাকিয়ে হিমেলের নির্দেশে কাজ করে। তার গলায় ছিল দুষ্টুমি। তিনি নিলয়ের দিকে এগিয়ে যায়। এই নে বাবু, ধর এই সিগারেটটা। প্রথম দিনে ক্যাম্পাসে রীতি বুঝে নে। আমরা সবাই এভাবে শুরু করছি, তুইও কর, দেখি তোর মধ্যে কতটা জেদ আছে। আমাদের হাতে যদি এই সিগারেট না খাস, তাহলে কিন্তু ক্যাম্পাসে বাকি দিনগুলো তোর খুব কঠিন হবে। এটা মনে রাখিস ভালো করে। আমরা তোর ভালোর জন্যই বলছি, বুঝতে চেষ্টা কর। এখানে সবাই এভাবে পাশ করে, তুই আলাদা কেন? ইমনের এই কথা শোনার পর তানভীর পেছন থেকে নিলয়কে শক্ত করে ধরে রাখে। ইমন জ্বলন্ত সিগারেটটি নিলয়ের ঠোঁটের কাছে নিয়ে যায়। নিলয় ইচ্ছাকৃতভাবে কিছুটা প্রতিরোধ দেখায়, কিন্তু শেষ পর্যন্ত সিগারেটের ছ্যাঁকা তার ঠোঁটে লাগে।
ধোঁয়া গলায় ঢুকতেই তিনি জোরে জোরে কাশতে শুরু করেন। চোখে পানি চলে আসে, তবুও মুখে কিছু বলেন না। তিনি অপমান হজম করে নেন নীরবে। তানভীর নিলয়কে ছেড়ে দিয়ে পিছিয়ে যায় এবং তার দিকে তাকিয়ে বলে, তার গলায় ছিল বিজয়ের সুর। দেখলে কত সহজ, এটাই তো আমাদের ক্যাম্পাসের রীতি। তুই যদি এতটুকু সহ্য করতে পারিস তাহলে বাকি দিনগুলো মজা করে কাটাতে পারবি, কিন্তু যদি বাদরামি করিস তাহলে কিন্তু আরো কঠিন কিছু দেখতে হবে তোকে। আমাদের সাথে খারাপ ব্যবহার করলে কিন্তু ভালো হবে না তোর জন্য, মনে রাখিস এই কথাটা। আমরা সবাই তোর বন্ধু, কিন্তু নিয়ম তো নিয়মই, এটা মাথায় রাখিস। নিলয় কাস্তে কাস্তে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ক্যাম্পাসের জন্য স্টুডেন্টরা দূর থেকে দৃশ্যটি দেখে হাসাহাসি করছে। কেউ এগিয়ে আসছে না সাহায্যের জন্য, যেন এটা এখানকার নিত্যদিনের চেনা দৃশ্য। শুধু দূরে দাঁড়িয়ে থাকা সুমন, একজন সহানুভূতিশীল ছেলে, মায়ের চোখে তাকিয়েছিল নিলয়ের দিকে, কিন্তু ভয়ে সে এগোয় না। হিমেল আবারও এগিয়ে এসে নিলয়ের কাঁধে হাত রাখে এবং তাকে উদ্দেশ্য করে সতর্কবাণী উচ্চারণ করে। তার গলায় ছিল কর্তৃত্ব। শোন নতুন ছেলে, আজকের মতো ছেড়ে দিলাম তোকে, কিন্তু মনে রাখিস এই ক্যাম্পাসে চলতে হলে আমাদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে সবসময়। রোজ দেখা হলে সালাম দিবি, আর কোনো ঝামেলা হলে সরাসরি আমার কাছে আসবি। নিজ থেকে কিছু করতে যাবি না ভুলেও। যা এখন ক্লাসে যা, দেরি হয়ে যাচ্ছে তোর। আর হ্যাঁ, চোখের পানি মুছে নে, নাহলে সবাই দেখে হাসাহাসি করবে আবার তোকে নিয়ে। তোকে দেখে মনে হচ্ছে তুই ভালো ছেলে, তাই সাবধানে থাকিস, আমি তোর খোঁজ রাখবো। হিমেলের এই কথা শুনে নিলয় মাথা নেড়ে সেখান থেকে সরে আসে। মনে মনে ভাবে এই ক্যাম্পাসের চাকচিক্যের আড়ালে কত নিষ্ঠুরতা লুকিয়ে আছে, আর কতজন প্রতিদিন এভাবে নীরবে অপমান সহ্য করে চলে যায়। কিছু দূর হাঁটতেই সুমন পেছন থেকে এসে পাশে দাঁড়ায়। সুমন ফিসফিস করে নিলয়কে কিছু বলতে চায়, তার চোখে ছিল সহানুভূতি। তিনি নিলয়কে এক পাশে নিয়ে যান। ভাই, আপনাকে সত্যি খারাপ লাগলো দেখে। আমারও প্রথম বছর ঠিক এভাবেই জার্নি হয়েছিল হিমেল ভাইয়ের হাতে। আপনি চিন্তা করবেন না, কিছুদিন গেলে ওরা এমনিতেই ভুলে যাবে আপনাকে নিয়ে, নতুন কাউকে খুঁজে নেবে। তবে একটা কথা বলি, হিমেল ভাইয়ের সাথে সরাসরি কখনো তর্কে যাবেন না। ওনার বাবা অনেক ক্ষমতা এই এলাকায়। আমি সুমন, আপনার সাথে ইকোনমিক্স পড়ি। কোনো সাহায্য লাগলে বলবেন আমাকে নির্দ্বিধায়। আপনি আমার ওপর বিশ্বাস রাখতে পারেন, আমি আপনার পাশে আছি। সুমনের এই সহানুভূতিশীল কথা শুনে নিলয় তার দিকে তাকিয়ে কৃতজ্ঞতার হাসি দেয়। তার মনে হয় এই ক্যাম্পাসে অন্তত একজন সহানুভূতিশীল মানুষ পাওয়া গেল। তিনি সুমনের সাথে হাঁটতে হাঁটতে ধীরে ধীরে কথা বলেন। তার কণ্ঠে এখনো একটু ক্লান্তি, কিন্তু স্বস্তি ফুটে ওঠে। তিনি সুমনের চোখের দিকে তাকিয়ে নম্র কণ্ঠে বলেন, ধন্যবাদ ভাই, আমি নতুন এসে কিছুই বুঝতে পারছিলাম না। আপনার কথা শুনে একটু সাহস পেলাম। নিশ্চয়ই আমি সাবধানে চলাফেরা করব, যাতে কারোর সাথে কোনো ঝামেলা না হয়। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এই ক্যাম্পাসের অনেক কিছু জানেন। সুমন নিলয়ের পাশে হাঁটতে থাকে। পথে পথে তিনি ক্যাম্পাসের নানা নিয়ম কানুন আর মানুষের সম্পর্কে ধারণা দেন। তার গলায় ছিল এক ধরনের সাবধান বাণী। সুমন মাঝে মাঝে থেমে থেমে বিভিন্ন জায়গার পরিচয় করিয়ে দেয় এবং নিলয়কে ক্যাম্পাসের বিভিন্ন গ্রুপ সম্পর্কে অবহিত করে। তিনি নিলয়ের কাঁধে হাত রেখে বলেন, ভাই, এই ক্যাম্পাসে শুধু পড়াশোনা নয়, বেঁচে থাকারও একটা খেলা আছে। হিমেল ভাই তো আছেই, আরও অনেক গ্রুপ আছে। আপনাকে আপাতত নিজের কাজে মন দিতে হবে। কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, কিন্তু কারো কাছে বেশি নতজানু হবেন না। আর শ্রাবণী নামে একটা মেয়ে আছে, ওই পরিবারের খুব প্রভাবশালী। ওর থেকে দূরে থাকবেন ভালো। ওর মেজাজ খুব চড়া, কিন্তু শোনা যায় ভেতরে অনেক ভালো মানুষ। এখানে সবাই নিজের স্বার্থে চলে, তাই সাবধান থাকা দরকার। আপনি যদি কখনো বিপদে পড়েন আমাকে জানাবেন। ক্লাসের ফাঁকে সুমন নিলয়কে আরও কিছু গল্প বলে। ক্যাম্পাসের নিয়ম কানুন আর কার সাথে কেমন আচরণ করতে হয় তা জানায়। কথায় কথায় হিমেলের অতীতের কিছু গল্পও বলে। সুমন মাঝে মাঝে হেসে ফেলে, আবার কখনো গম্ভীর হয়ে ওঠে। নিলয় মনোযোগ দিয়ে সব শোনে। সুমন নিলয়ের দিকে তাকিয়ে হিমেলের পরিবর্তনের গল্পটি বলে। তার গলায় ছিল বাস্তবতার ছাপ। জানো ভাই, হিমেল ভাই আগে এত রক্ষক স্বভাবের ছিল না। প্রথম বর্ষে যখন ভর্তি হয়েছিল
তখন তাকে বেশ শান্তশিষ্ট একজন ছেলে হিসেবেই চিনতাম আমরা সবাই। তবে দ্বিতীয় বর্ষে উঠে তার বাবার ব্যবসা অনেক বড় হয়ে যায় হঠাৎ করে, আর সেই থেকে তার মধ্যে এবং অধিকারী হতে স্বভাবটা তৈরি হয়। শুরু করে ধীরে ধীরে ক্ষমতা পেল। মানুষ কিভাবে বদলে যায়, এই ছেলেটা তার বড় উদাহরণ মনে হয় আমার কাছে। টাকা আর ক্ষমতা মানুষকে কোন পাগল করে দেয় দেখতে পাচ্ছেন। এখন ওর সাথে আগের মতো কথা বলা যায় না। সুমনের এই কথা শুনে নিলয় কিছুক্ষণ চুপ করে থেকে উত্তর দেয়। তার গলায় ছিল গাম্ভীর্য। তিনি সুমনের চোখের দিকে তাকিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান। নিলয় বাস্তবতার ছাপ দিয়ে কথা বলেন, তার কণ্ঠে দর্শকের ছাপ। সত্যি ভাই, মানুষের চরিত্র বদলাতে বেশি সময় লাগে না, যখন ক্ষমতা বা অর্থ হঠাৎ আসে। আমার নিজের চোখে এমন অনেক বদলে যেতে দেখেছি। তবে আশা করি হিমেল ভাই একদিন বুঝতে পারবেন যে ক্ষমতা চেয়ে মানবতা বড়। মানুষ আসলে কি তা বোঝার জন্য অনেক সময় লাগে। আমিও অনেক কিছু দেখেছি জীবনে, তাই বলছি সময় সব কিছু বদলে দেয়। বিকেলে ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় নিলয় আবার হিমেলের দলের সাথে দেখা পায়। তবে এবার তারা তাকে কিছু বলে না, শুধু দূর থেকে তাচ্ছিলের দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিলয় নিঃশব্দে হেঁটে চলে যায়। তার মনে তখন নানা চিন্তা। এই ক্যাম্পাসের প্রতিটি মানুষকে সে বুঝে নেওয়ার চেষ্টা করছে। তার মনে হয় এই ক্যাম্পাসে ঢোকার সঙ্গে সঙ্গে নানা রহস্য তাকে ঘিরে ধরেছে। ইকোনমিক্স ডিপার্টমেন্টের ক্লাসরুমে ঢুকে নিলয় দেখে প্রায় সব সিট ভর্তি, শুধু জানালার ধারে একটা মেয়ের পাশে একটি সিট খালি। তিনি সেখানে বসতে মেয়েটি থমকে ওঠে। মেয়েটি হলো শ্রাবণী, ক্যাম্পাসের সবচেয়ে প্রভাবশালী পরিবারের মেয়ে। তার চোখে মুখে ছিল বিরক্তির ছাপ। তিনি নিলয়ের দিকে তাকিয়ে রেগে যান এবং তীব্র সুরে তাকে উদ্দেশ্য করে বলেন, তার গলায় ছিল তাচ্ছিল্য। এই ছেলে, তুমি আমার এত কাছে এসে বসেছো কেন? সামনে পেছনে এত সিট খালি থাকতে ঠিক আমার পাশে বসতে হলো তোমার? বুঝি না এটা কেমন বুদ্ধি। আমার সাথে বসতে হলে অন্তত একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে শেখো। তোমাকে দেখেই তো মনে হচ্ছে তুমি গ্রামের কোনো অজকারা গা থেকে সোজা উঠে এখানে এসেছো। এক্ষুনি অন্য কোথাও গিয়ে বসো প্লিজ। তোমার সাথে বসতে আমার একদমই ভালো লাগছে না, বুঝেছো? আমি কারোর সাথে বসতে পছন্দ করি না, তুমি চলে যাও। তাচ্ছিল এই তীক্ষ্ণ কথায় নিলয় কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে থাকে। ভেতরে একটা অদ্ভুত অনুভূতি খেলা করে, তবে বাইরে বোকা চরিত্র বজায় রেখে নরম গলায় জবাব দেয়। তিনি জানালার বাইরে একটু তাকিয়ে আবারও শ্রাবণের দিকে ফিরে। নিলয়ের চোখে কোনো বিরক্তি নেই, বরং নম্রতা ফুটে ওঠে। তিনি শ্রাবণীকে আশ্বস্ত করার চেষ্টা করে। আপু, আমি আজই প্রথম এসেছি এই ক্যাম্পাসে, তাই বুঝতে পারিনি কোথায় বসা ঠিক হবে। আপনার অসুবিধা হয়ে থাকলে আমি সত্যি দুঃখিত। আশা করি সামনে আর কোনো অসুবিধা হবে না আপনার। আমি চলে যাচ্ছি, আপনি রাগ করবেন না। নিলয় উঠে পেছনের সারিতে বসে যায়। শ্রাবণীর অহংকারী কণ্ঠ তার কানে বাজতে থাকে। কিছুক্ষণ পর ক্লাসের দরজায় কড়া নাড়েন জাহিদ স্যার। সবাই সোজা হয়ে বসে যায়। জাহিদ স্যার সাহিত্যপ্রেমী মানুষ, তার চোখে চশমা, পরনে সাদা শার্ট। তিনি ক্লাসে ঢুকে সবাইকে শুভেচ্ছা জানান। তারপর ক্লাস শুরু হয়। জাহিদ স্যার আজকের বিষয় নিয়ে আলোচনা শুরু করেন। ক্লাস শেষে ক্যান্টিনে গিয়ে নিলয় একা বসে চা খাচ্ছিল। তখন সুমন আবার তার সাথে যোগ দেয়। দুজনে মিলে ক্যাম্পাসে নানা বিষয়ে গল্প করে। নিলয় খুব সাবধানে নিজের আসল পরিচয় লুকিয়ে সাধারণ ছেলের মতো আচরণ করে চলে। সুমন নিলয়কে ক্যাম্পাসের আরও খবর দেয়। সুমন চায়ের কাপ হাতে নিয়ে নিলয়ের দিকে তাকিয়ে বলে, তার গলায় ছিল সহানুভূতি। ভাই, দেখে মনে হচ্ছে আপনি ধীরে ধীরে ক্যাম্পাসে খেলাটা বুঝতে শুরু করেছেন। তবে একটা কথা বলি, শ্রাবণী আপুকে অনেকেই অহংকারী মনে করে, কিন্তু শোনা যায় ভেতরে ভেতরে তিনি খুব ভালো মানুষ। তার বাবা মা ব্যস্ত থাকেন। ছোটবেলা থেকেই একা বড় হতে হয়েছে তাকে। হয়তো এই একাকিত্বই তাকে এত কঠোর করে তুলেছে। আসলে মানুষকে বুঝতে সময় লাগে। আপনিও ওনার ওপর রাগ করবেন না, উনি আসলে ভেতরে ভালো। সুমনের এই কথা শুনে নিলয় মাথা নেড়ে সম্মতি জানায়। তার গলায় ছিল চিন্তাশীলতা। তিনি সুমনের চোখের দিকে তাকিয়ে নিজের মত প্রকাশ করেন। নিলয় শ্রাবণীর সম্পর্কে তার নতুন ধারণা জানায়। তার কণ্ঠে ছিল দার্শনিকতার ছাপ।
সেটা হয়তো ঠিকই বলেছেন ভাই। প্রত্যেক মানুষেরই নিজের মতো করে বেড়ে ওঠার গল্প আছে। আমরা বাইরে থেকে যা দেখি তা সবসময় পুরো সত্যি হয় না। সময় দিলে হয়তো আমরা সবাইকে সঠিকভাবে চিনতে পারি। শ্রাবণী আপু হয়তো ভেতরে অন্যরকম, মানুষকে বুঝতে সময় লাগে। বিকেলে ক্লাস শেষে বাসায় ফিরে নিলয় সোজা নিজের রুমে যায়। শহরের এক প্রান্তে পুরনো দোতলা বাড়ি। রাহাত তার সাথে থাকে। ছোটবেলা থেকে সুখে দুঃখে সব সময় পাশে আছে সে। রাহাত দরজায় নক করে ভেতরে ঢোকে। তার মুখে ছিল উদ্বেগ। তিনি নিলয়ের ঠোঁটের দিকে তাকিয়ে চিন্তিত হন এবং নিলয়কে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করেন। তার গলায় ছিল আন্তরিকতা। ভাই, আজকে ক্যাম্পাসে প্রথম দিন কেমন গেল আপনার? কোনো সমস্যা হয়নি তো কারোর সাথে? আপনার মুখ দেখে তো মনে হচ্ছে কিছু একটা হয়েছে আজকে ওখানে। বলুন না ভাই, আমাকে সব খুলে বলবেন সব সময়। লুকিয়ে রাখলে আমি চিন্তায় থাকি সারাক্ষণ। আপনার শরীরে কি কোনো আঘাত লেগেছে? দেখান তো একটু আমাকে ভালো করে। ঠোঁটে কি হয়েছে? এটা মনে হচ্ছে কিছু একটা হয়েছে। আমি খুব চিন্তিত আপনার জন্য। রাহাতের এই প্রশ্নের উত্তরে নিলয় ক্লান্ত গলায় হালকা হেসে জবাব দেয়। তিনি রাহাতের চোখের দিকে তাকিয়ে আশ্বস্ত করার চেষ্টা করেন। নিলয় ক্যাম্পাসের প্রথম দিনের অভিজ্ঞতা সংক্ষেপে জানায়। তার গলায় কোনো বিরক্তি নেই। তিনি রাহাতের কাঁধে হাত রেখে বলেন, তেমন কিছু না রাহাত, একটু একটু র্যাগিং হয়েছে। এটা তো নতুনদের সাথে হয়েই থাকে সব ক্যাম্পাসেই। এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বরং আমি ক্যাম্পাসের ভেতরের পরিবেশটা বোঝার চেষ্টা করছি। কে কেমন প্রভাব খাটায়, কার সাথে কার সম্পর্ক কেমন, এসব জানাটা আমার জন্য জরুরি। আজ রাতে আমাকে শহরের অন্য প্রান্তে যেতে হবে একটা কাজে। তুই বাইকটা রেডি রাখিস, সন্ধ্যার মধ্যেই। সাইলেন্ট কিলার আজ আবার বের হবে অন্ধকারে। একটা খবর পেয়েছি বন্দর এলাকা নিয়ে। নিলয়ের এই কথা শুনে রাহাত কিছু বলতে গিয়ে থেমে যায়। জানে নিলয়কে আটকানো যাবে না, তবু একটি চিন্তিত গলায় জিজ্ঞেস করে। তার চোখে মুখে স্পষ্ট উদ্বেগ। রাহাত নিলয়ের হাত ধরে একটু থামায় এবং নিজের ভয়ের কথা জানায়। তার গলায় ছিল আন্তরিকতা। তিনি নিলয়ের চোখের দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলেন, ভাই, আজকাল একটার পর একটা খবর আসছে শহরে বিভিন্ন প্রান্ত থেকে। মনে হচ্ছে অপরাধের একটা নতুন জাল ছড়িয়ে পড়েছে চারদিকে। আপনি একা এত জায়গায় সামলাতে পারবেন তো? আমার খুব ভয় লাগে মাঝে মাঝে। যদি কোনো দিন এমন কোনো ফাঁদে পড়ে যান, সেখান থেকে বের হওয়া কঠিন হয়ে যায়। আপনি কি চান আমিও সাথে থাকি আপনার? আজ রাতে দূর থেকে অন্তত পাহারা দিতে পারি। আমার খুব ইচ্ছা করছে আপনার পাশে থাকার। আমি আপনার জন্য খুবই চিন্তিত। রাহাতের এই অনুরোধ শুনে নিলয় তাকে আশ্বস্ত করার সুরে জবাব দেয়। তিনি রাহাতের কাঁধে হাত রেখে তার চোখের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলেন। নিলয় নিজের সিদ্ধান্তের কথা জানায়। তার গলায় ছিল আত্মবিশ্বাস। তিনি রাহাতকে বুঝিয়ে বলেন, না রাহাত, তোর এখানে থাকাটাই বেশি জরুরি। বাসার নিরাপত্তা আর আমার সব তথ্য সংরক্ষণের দায়িত্ব তোর হাতেই থাকা উচিত। আমি একাই যথেষ্ট এসব সামলানোর জন্য। তুই তো জানিস আমি একা থাকতে অভ্যস্ত। আমার কোনো ক্ষতি হবে না, তুই চিন্তা করিস না। তুই আমার জন্য দোয়া করিস। রাহাত রান্নাঘর থেকে খাবার নিয়ে আসে নিলয়ের জন্য। খেতে খেতে দুজনে আরও কিছুক্ষণ কথা বলে। রাহাত তার শৈশবের কিছু স্মৃতি মনে করিয়ে দেয় নিলয়কে, যখন তারা দুজনে একসাথে বড় হয়েছিল এই শহরের এক প্রান্তে। রাহাতের চোখে তখন আবেগ। তিনি নিলয়ের দিকে তাকিয়ে পুরনো দিনের কথা বলেন। তার গলায় ছিল আবেগ। ভাই, মনে আছে ছোটবেলায় আমরা দুজন কিভাবে একসাথে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম? তখন কে জানতো আপনি একদিন এই শহরের সবচেয়ে বড় রহস্যময় মানুষ হয়ে উঠবেন। আপনার সেই কঠিন দিনগুলোর কথা মনে পড়লে এখনও বুকটা ভারী হয়ে আসে আমার। তবে আজ আপনাকে এভাবে মানুষের জন্য লড়াই করতে দেখে গর্ব হয়, সত্যি বলছি। যদিও ভয়ও লাগে সমান্তলে। আপনার জন্য প্রতিদিন দোয়া করি আপনি যেন ভালো থাকেন। রাহাতের এই আবেগপূর্ণ কথা শুনে নিলয় একটু নরম গলায় জবাব দেয়। তার চোখে অতীতের একটা ছায়া ভেসে ওঠে মুহূর্তের জন্য। তিনি রাহাতের দিকে তাকিয়ে নিজের জীবন দর্শনের কথা বলেন। নিলয়ের গলায় ছিল ধীরতা। তিনি জানালার বাইরে তাকিয়ে বলেন, সেই দিনগুলোর কথা মনে করলে আজও গায়ে কাটা দেয় রাহাত। কিন্তু ওই দিনগুলোই তো আমাকে আজকের মানুষ বানিয়েছে। যে কষ্ট আমি নিজে সহ্য করেছি ছোটোবেলায়, সেই একই কষ্ট অন্য কাউকে সহ্য করতে দেখলে ভেতরে ভেতরে সহ্য করতে পারি না।
এই কারণেই হয়তো সাইলেন্ট কিলার হয়ে ওঠাটা আমার জন্য জরুরি হয়ে গিয়েছিল। না হলে এই শহরের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মতো কেউ থাকতো না। যাকে সব কথা, রাত হয়ে যাচ্ছে, আমাকে এখন বেরোতে হবে। রাত নামতেই নিলয় নিজের গোপন কক্ষে গিয়ে কালো পোশাক পরে নেয়, মুখে পরে নেয় পরিচিত মুখোশ, কোমরে গুজে নেয় নিজের বিশ্বস্ত পিস্তল। আজ রাতে তার গন্তব্য শহরের পুরনো বন্দর এলাকা, যেখানে সম্প্রতি কিছু অস্বাভাবিক ঘটনার খবর পাচ্ছিল সে। শ্রমিক পাচারে সন্দেহজনক তৎপরতা নিয়ে রাহাত দরজায় দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে থাকে। তার চোখে উদ্বেগ, কিন্তু মুখে কোনো কথা নেই। বাইকে উঠে বসার আগে নিলয় কয়েক মুহূর্ত থমকে দাঁড়ায়। তার মনে ভেসে ওঠে সেই পুরনো স্মৃতি, যখন সে নিজেও এমনই এক অন্ধকার রাতে পাথর ধারে পড়েছিল একা, সহায় সম্বলহীন। বয়স তখন মাত্র 12। তার বাবা মা এক দুর্ঘটনায় হারিয়ে গিয়েছিলেন সে রাতে, আর তাকে বাঁচিয়েছিল এই শহরেরই এক অচেনা বৃদ্ধ মানুষ, যিনি নিজের সামান্য সামর্থ্য দিয়ে তাকে বড় করে তুলেছিলেন কয়েক বছর। সেই বৃদ্ধ একদিন এক অন্যায়ের শিকার হয়ে চিরদিনের জন্য হারিয়ে যান, আর সেদিন থেকেই নিলয়ের মনে জন্ম নেয় এক প্রতিজ্ঞা। এই শহরের অন্যায়ের বিরুদ্ধে সে দাঁড়াবে, যতদিন তার শরীরে প্রাণ থাকবে ততদিন। এই স্মৃতিগুলো মনে পড়লেই তার ভেতরে একটা নতুন শক্তি জেগে ওঠে। আজ রাতেও তার ব্যতিক্রম হয় না। রাতের অন্ধকারে বাইক ছুটে চলেছে শহরের পুরনো বন্দর এলাকার দিকে। রাস্তার দুপাশের গাছগুলো যেন কালো দানবের মতো দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে রাস্তার পাশে জ্বলা নিভা ল্যাম্পপোস্টগুলো আলো ফেলছে। নিলয় দ্রুত বাইক চালাচ্ছে, তার মনের ভেতর তখন নানা হিসাব। কয়েকদিন ধরে বন্দর এলাকায় কিছু অস্বাভাবিক কার্যকলাপ লক্ষ্য করেছে সে। রাহাতের সোর্সদের কাছ থেকে পাওয়া তথ্য তাকে এই পথে এনেছে। বাইক থামিয়ে তিনি নিঃশব্দে হেঁটে এগোয়। চারপাশে তখন ঘোর অন্ধকার। বন্দর এলাকায় পৌঁছাতে প্রায় আধ ঘন্টা সময় লাগে। সমুদ্রের নোনা বাতাস তার মুখে লাগছে। পুরনো পরিত্যক্ত গুদাম ঘরগুলো অন্ধকারে দাঁড়িয়ে আছে। দূরে সমুদ্রের ঢেউয়ের শব্দ ভেসে আসছে। নিলয় বাইক থামিয়ে নিঃশব্দে হেঁটে এগোয়। তার চোখ খুঁজছে সন্দেহজনক কিছু। হঠাৎ একটি গুদাম ঘর থেকে হালকা আলো আর মানুষের কথার শব্দ ভেসে আসে। নিলয় সাবধানে এগিয়ে জানালার ফাঁক দিয়ে উঁকি দেয়। তার চোখে পড়ে ভেতরের নৃশংস দৃশ্য। ভোরের কয়েকজন শ্রমিক শ্রেণীর মানুষকে জোর করে আটকে রাখা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন কিশোর বয়সী ছেলেও আছে। সবার চোখে মুখে ক্লান্তি আর ভয়। একজন বৃদ্ধ মানুষ তার নাতিকে বুকে জড়িয়ে ধরে বসে আছে। নেতৃত্ব দিচ্ছে সোহাগ নামের এক যুবক। তার পাশে আরও 4 জন সাগরেদ অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। নিলয় তাদের কথোপকথন শুনতে পায়। সোহাগ এক আটক শ্রমিকের দিকে তাকিয়ে হুমকির সুরে বলছে। তার গলায় ছিল নিষ্ঠুরতা। শোন বেটা, তোরা সবাই এখান থেকে সীমান্ত পার হয়ে বিদেশে যাবি কাজের জন্য। এটাই তো তোদের স্বপ্ন ছিল, তাই না? সেই কবে থেকে? কিন্তু আগে বল, তোদের পরিবার থেকে যে টাকাটা নেওয়ার কথা ছিল সেটা কি পুরোপুরি জমা হয়েছে এখনো পর্যন্ত? যদি বাকি থাকে তাহলে এখান থেকে এক পাও নড়তে পারবি না তোরা কেউ। আমার কথার বাইরে গেলে কিন্তু পরিমাণ ভালো হবে না তোদের জন্য। এটা মাথায় রাখিস সব সময় ভালো করে। এ ব্যবসায় অনেক বড় বড় লোক জড়িত, তোরা শুধু ছোট মাছ মাত্র এখানে, বুঝতে পারছিস? সোহাগের এই হুমকি শুনে আটক শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একজন যুবক উঠে দাঁড়াতে চায়, কিন্তু পেছন থেকে এক সাগরে তাকে লাঠি দিয়ে আঘাত করে বসিয়ে দেয়। বৃদ্ধ মানুষটি কাপা গলায় সোহাগের কাছে অনুরোধ করে। তার চোখে জল, কণ্ঠ অসহায়ত্ব। তিনি নাতির মাথায় হাত বুলিয়ে সোহাগের দিকে তাকিয়ে বিনয়ী কণ্ঠে বলেন। তার গলায় ছিল কাতরতা। বাবা, আমার পরিবার তো ইতিমধ্যেই সব টাকা জমা দিয়েছে আপনার লোকদের কাছে। আপনি একটু খোঁজ নিয়ে দেখুন প্লিজ আমার কথাটা। আমরা কয়েকদিন থেকে এই অন্ধকার গুদামে বন্ধ হয়ে আছি। না ঠিক মতো খেতে পারছি, না ঠিক মতো ঘুমাতে পারছি। আমার সাথে আমার ছোট নাতিও আছে এইখানে। দয়া করে অন্তত
ছেড়ে দিন এইবারের মতো। আমরা তো একটা ভালো জীবনের আশায় এসেছিলাম আপনাদের কাছে। এভাবে কষ্ট পাওয়ার জন্য তো আসেনি বাবা। দয়া করুন আমাদের উপর, আল্লাহর নাম নিয়ে বলছি। আমার নাতিটা খুব ছোট। বৃদ্ধের এই আকুতি শুনে সোহাগ রাগে ফেটে পড়ে। তার চোখে ক্রোধের আগুন জ্বলে ওঠে। তিনি এগিয়ে এসে বৃদ্ধের গালে সজোরে চড় বসিয়ে দেন। বৃদ্ধ মানুষটা মাটিতে পড়ে যায়। তার নাতি চিৎকার করে ওঠে। সোহাগ হাসতে হাসতে পিছিয়ে যায়, আর সাগরেদরাও হাসতে থাকে। সোহাগ আবার বৃদ্ধের দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলে, তার গলায় ছিল বিদ্বেষ। বেশি পেশাল পারিস না বুড়ো। তোদের মতো লোকদের সাথে দয়া দেখানোর সময় আমার একদমই নেই। তোরা টাকা দিয়েছিস কিনা সেটা আমার লোকজন জানাবে আমাকে সময় মতো। ততক্ষণ চুপচাপ বসে থাক এখানে চুপ করে। আর একটা কথাও যদি বলিস তাহলে তোর নাতিকেই সবার আগে বিক্রি করে দেব আমি অন্য চক্রের কাছে। ভালোই ভালোই বলছি, মুখ বন্ধ রাখ এখন থেকে, না হলে ভুগবি তুই আর তোর পরিবার। বুঝেছিস কথাটা? আমার দজ্জু ফুরিয়ে আসছে। এই দৃশ্য দেখে নিলয়ের রক্ত টকবক করে ফুটে ওঠে। তার মুঠি শক্ত হয়ে যায়। আর অপেক্ষা না করে তিনি দরজার দিকে এগিয়ে যায়। এক লাথিতে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়েন। সোহাগ আর তার সাগরেরা আচমকা এই আগমনে হকচকিয়ে যায়। সবাই চমকে উঠে দাঁড়ায় নিলয়ের দিকে তাকিয়ে। নিলয় দরজার কাছে দাঁড়িয়ে তাদের দিকে তাকায়। সোহাগ ভয় পেয়ে পিছিয়ে যায় এবং নিলয়কে উদ্দেশ্য করে চিৎকার করে। তার গলার ছিল আতঙ্ক। কে রে তুই? এভাবে দরজা ভেঙে ঢুকে পড়ার সাহস কোথা থেকে পেলি এত রাতে? জানিস আমাদের পেছনে কত বড় বড় লোক আছে এই শহরে? তুই একলা এসে আমাদের কিছু করতে পারবি না। এখনই চলে যা এখান থেকে চুপচাপ, না হলে তোকেও এদের সাথে বেঁধে ফেলে দেব সমুদ্রের পানিতে আজ রাতেই। বেশি বীরত্ব দেখাতে আসিস না আমাদের সামনে। দেখিস না আমরা কজন? তোর জীবন শেষ করতে পারি এখনই। সোহাগের এই হুমকির উত্তরে নিলয় এক পা এগিয়ে গিয়ে ঠান্ডা গলায় জবাব দেয়। তার মুখোশের আড়ালে চোখ জ্বলজ্বল করছে ক্রোধে। গোটা গুদাম ঘরে একটা থমথমে পরিবেশ তৈরি হয়। আটক শ্রমিকরা আসার আলো দেখে নিলয়ের দিকে তাকায়। নিলয়ের কণ্ঠে কোনো ভয় নেই। তিনি সোহাগের চোখের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলেন, তার গলায় ছিল কঠোরতা। মানুষ পাচার করে খাওয়া তোদের মতো নরপশুদের সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার। এই বৃদ্ধ মানুষটা আর তার নাতিকে যেভাবে হুমকি দিচ্ছিলি সেটা আমি নিজের কানে শুনেছি বাইরে দাঁড়িয়ে। এই শহরে তোদের পেছনে যত বড় লোকই থাকুক না কেন, এই গুদামঘর থেকে তোদের কেউ জীবিত বের করতে পারবে না যদি এই মানুষগুলোর কোনো ক্ষতি হয় আজ। নিলয়ের এই ধীর কথার জবাবে সোহাগ হেসে ওঠে। তিনি তার সাগরেদদের ইশারা করেন। তার 4 জন সাগরেদ ছুরি, রড আর চেইন নিয়ে নিলয়ের দিকে তেড়ে আসে। নিলয় চমৎকার দক্ষতায় তাদের মোকাবিলা করে। প্রথম জন ছুরি নিয়ে এগোতেই তিনি তার হাত মুচড়ে ধরে মাটিতে ফেলে দেন। দ্বিতীয় জনের রডটা কেড়ে নিয়ে তার মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলেন। তৃতীয় জন চেন দিয়ে ঘেরাও করতে গেলে নিলয় ঝাঁপ দিয়ে এড়িয়ে যায় এবং তাকে ধাক্কা দিয়ে দেয়ালে ঠেলে দেয়। চতুর্থ জন ভয়ে পিছু হাঁটে। নিলয় তাদের দিকে এগিয়ে যায় এবং বাকিদের উদ্দেশ্য করে বলেন, তার গলায় ছিল আত্মবিশ্বাস। আর কেউ আসতে চাস? আমার কাছে এসব অস্ত্র খেলনা মাত্র। তোদের বসকে ডাক, দেখি সে কি করতে পারে। আমি একা হলেও তোদের চেয়ে শক্তিশালী। এখনও সময় আছে পিছু হটার, না হলে তোদের সবাইকে শেষ করে দিব। নিলয়ের কথা শুনে চতুর্থ সাগরেদ সাহস জোগাড় করে লাঠি নিয়ে আবারও তেড়ে আসে। নিলয় এক লাঠিতে তার হাত থেকে লাঠি ছিটকে দেয় এবং ঘুষি মেরে তাকে অজ্ঞান করে দেয়। সোহাগ এবার নিজের পিস্তল বের করে গুলি ছোড়ার চেষ্টা করে, কিন্তু নিলয় আগেই টের পেয়ে যায় এবং দ্রুত মাটিতে গড়িয়ে পড়ে। তারপর নিখুঁতভাবে গুলি চালায় সোহাগের হাতে। পিস্তলটা ছিটকে পড়ে যায়। ব্যথায় চিৎকার করে ওঠে সোহাগ। নিলয় দাঁড়িয়ে সোহাগের দিকে তাকায়। সোহাগ মাটিতে বসে পড়ে, আর্তনাদ করে। তার গলায় ছিল কষ্ট। আমার হাত! তুই আমার হাতে গুলি করলি? বাপ রে, রক্ত বের হচ্ছে। আমি মারা যাব। ভাই, আমাকে মাফ করে দেন এবারের মতো। আমি শুধু উপরের নির্দেশে কাজ করছিলাম এতদিন। আমার নিজের কোনো ইচ্ছা ছিল না এসব করার জন্য। সত্যি বলছি, টাকার লোভে জড়িয়ে গিয়েছিলাম এই চক্রে অনেক আগে থেকেই।
আপনি যা বলবেন তাই করব এখন থেকে। শুধু আমাকে বাঁচিয়ে দিন এবারের মতো। এই একবারের জন্য আমি এই ব্যবসা চিরদিনের জন্য ছেড়ে দেব। কথা দিচ্ছি আপনাকে, সত্যি বলছি এবার আর কোনোদিনও এই পথে আসবো না। সোহাগের এই কাতর অনুরোধ শুনে নিলয় তার কলার চেপে ধরে, চোখে চোখ রেখে বলে, তার কণ্ঠে কঠোরতা কিন্তু কোনো বিদ্বেষ নেই। তিনি সোহাগকে উপরে তুলে ধরে দেয়ালের সাথে ঠেস দেন। নিলয়ের চোখে আগুন, তবুও তিনি নিজেকে শান্ত রাখেন। তিনি সোহাগের চোখের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে সতর্ক করেন। তার গলায় ছিল হুমকি। তোর মতো লোকদের মুখের কথায় বিশ্বাস করার কোনো কারণ নেই আমার কাছে। তবে আজ তোকে বাঁচিয়ে রাখছি পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য। এই চক্রের পেছনে কারা আছে, কার নির্দেশে এই মানুষগুলো পাচার চলছে, সব তথ্য পুলিশকে দিয়ে দিবি আজ রাতে। যদি আবারও এই কাজে ফিরে আসিস কোনো দিন, তাহলে সেদিনই তোর শেষ দিন হবে। এটা মনে রাখিস সব সময়। ভুলে যাস না সাইলেন্ট কিলারের নাম। আমি সব জায়গায় চোখ রাখি। নিলয় সোহাগকে ছেড়ে দিয়ে আটক শ্রমিকদের মুক্ত করে দেয় একে একে। তাদের হাতের বাঁধন খুলে দেয় নিজের হাতে। বৃদ্ধ মানুষটা কৃতজ্ঞতায় হাত জোর করে তার সামনে দাঁড়ায়। চোখে তার পানি, গলায় আবেগ। তার নাতি নিলয়ের পায়ে ধরা দেয়। নিলয় তাদের তুলে দেন। বৃদ্ধ মানুষ নিলয়ের দিকে তাকিয়ে কাঁপা কণ্ঠে বলেন, তার গলায় ছিল কৃতজ্ঞতা। বাবা, তুমি আজ আমার নাতির জীবন বাঁচিয়ে দিলে। এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না তোমার কাছে। আল্লাহ তোমার ভালো করুক বাবা। তোমার মতন মানুষ এই শহরে কম আছে সত্যি বলতে। তোমাকে নিয়ে যত গল্প শুনেছি এতদিন, আজ নিজের চোখে দেখলাম তুমি আসলে কতটা মহৎ একজন মানুষ। তোমার নাম মুখে না নিয়েও তোমার জন্য সারা জীবন দোয়া করব বাবা। তুমি অনেক বড় হও জীবনে। আল্লাহ তোমার মঙ্গল করুক। বৃদ্ধের এই কথা শুনে নিলয় কোনো জবাব না দিয়ে মাথা নিচু করে সম্মতি জানায়। তারপর পুলিশে ফোন করে গোপনে খবর দেয়। কিছুক্ষণ পর পুলিশের গাড়ির সাইরেন শোনা যায় দূর থেকে। নিলয় অন্ধকারে মিলিয়ে যায় নিঃশব্দে। তিনি জানেন তার কাজ শেষ। বন্দর এলাকা থেকে বেরিয়ে এসে তিনি তার বাইকের দিকে এগিয়ে যান। রাতের অন্ধকারে তার ছায়া মিলিয়ে যায়। পুলিশের ইন্সপেক্টর করিম ঘটনাস্থলে পৌঁছে সোহাগকে গ্রেফতার করে। তার পাশে কনস্টেবল মিজান আরও 2 জন অফিসার। ইন্সপেক্টর করিমের চোখে মুখে কৌতূহল। তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন সোহাগ তখন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ইন্সপেক্টর করিম সোহাগের কাছে গিয়ে দাঁড়ান এবং তাকে উদ্দেশ্য করে কঠোর কণ্ঠে প্রশ্ন করেন। তার গলায় ছিল কর্তৃত্ব। বলতো এই মানুষগুলোকে কে ধরে নিয়ে এসেছিল এখানে, আর কে তাদের গুলি করে আহত করলো? সত্যি করে বলো আমাকে এখনই। যদি সহযোগিতা করিস তাহলে হয়তো তোর সাজা কিছুটা কম হতে পারে, না হলে সবচেয়ে কঠিন শাস্তি তোর জন্য অপেক্ষা করছে এই মুহূর্তে। আমি দেখছি এখানে বিশৃঙ্খল অবস্থা। কি ঘটেছে বিস্তারিত বলো। সাইলেন্ট কিলার এসেছিল? ইন্সপেক্টর করিমের প্রশ্নের উত্তরে সোহাগ ব্যথায় কাতরাতে কাতরাতে জবাব দেয়। তার গলায় ভয় ও কষ্টের ছাপ। তিনি ইন্সপেক্টরের চোখের দিকে তাকিয়ে দ্রুত সব কথা বলে ফেলেন। সোহাগ নিজেকে বাঁচানোর চেষ্টায় সব স্বীকার করে নেয়। তার গলায় ছিল আতঙ্ক। স্যার, একজন মুখোশ পরা লোক এসে হঠাৎ করে হামলা করলো আমাদের উপর। তাকে সবাই সাইলেন্ট কিলার নামে চেনে বলে শুনেছি। সে আমাদের সবাইকে মেরে ফেললো প্রায়। শুধু আমাকে বাঁচিয়ে রেখেছে আপনাদের কাছে সব তথ্য জানানোর জন্য। আমি সব বলে দিচ্ছি স্যার, শুধু আমাকে একটু চিকিৎসার ব্যবস্থা করে দিন। রক্ত বের হচ্ছে অনেক আমার হাত থেকে। আমি অনেক কষ্ট পাচ্ছি স্যার, দয়া করে আমি সব বলবো, শুধু বাঁচান। সোহাগের কথা শুনে ইন্সপেক্টর করিম সহকর্মীদের দিকে তাকিয়ে বলেন। তার গলায় চিন্তার ছাপ। তিনি সাইলেন্ট কিলারের নাম শুনে একটু বিরক্ত বোধ করলেও ঘটনাটি নিয়ে স্বস্তি পাচ্ছেন। তিনি সোহাগকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। তারপর কনস্টেবল মিজানের দিকে ফিরে বলেন, তার গলায় ছিল নির্দেশনা। এই সাইলেন্ট কিলার নামের লোকটা নিয়ে ইতিমধ্যে অনেক অভিযোগ করেছে থানায়, তবে তার বিরুদ্ধে কোনো সরাসরি অপরাধের প্রমাণ এখনো পাওয়া যায়নি। বরং সে সবসময় অপরাধীদেরই টার্গেট করে বলে মনে হচ্ছে। উদ্ধার হওয়া শ্রমিকদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করো মিজান, আর এদের সবাইকে স্টেশন নিয়ে চলো। এই সোহাগকে হাসপাতালে নিয়ে যাও।
আগে চিকিৎসা করাও, পরে জিজ্ঞাসাবাদ। সাইলেন্ট কিলারের খুঁজো করো, তার সম্পর্কে কোনো সূত্র পাওয়া গেলে জানাবে। ইন্সপেক্টর করিমের নির্দেশ শুনে কনস্টেবল মিজান মাথা নেড়ে সম্মতি জানায়। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে আবারও ইন্সপেক্টরের দিকে তাকে প্রশ্ন করেন। তার গলায় ছিল কৌতূহল। তিনি ইনোসেন্ট কিলার সম্পর্কে আরও জানতে চান। কনস্টেবল মিজান ইন্সপেক্টরের কাছে প্রশ্ন ছুড়ে দেন। জি স্যার, আমরা সব সময় ব্যবস্থা করছি। তবে স্যার, এই সাইলেন্ট কিলারকে কি আমরা ধরতে পারবো না? সে তো প্রতিনিয়ত আইন নিজের হাতে তুলে নিচ্ছে। উনি খুব চালাক লোক মনে হচ্ছে। তার সম্পর্কে কোনো তথ্য নেই। উনি যে কে তা বের করা মুশকিল। উনি কিভাবে এত নিখুঁতভাবে কাজ করেন? কনস্টেবল মিজানের এই প্রশ্নের উত্তরে ইন্সপেক্টর করিম গম্ভীর হয়ে যান। তিনি কিছুক্ষণ ভেবে তারপর জবাব দেন। তার গলায় ছিল বাস্তবতার ছাপ। তিনি নিজের মতামত প্রকাশ করেন। ইন্সপেক্টর করিম কনস্টেবলের দিকে তাকিয়ে বলেন, ধরতে তো হবে মিজান, কিন্তু আগে তো দেখি কে এই লোকটা। আপাতত ঘটনাটি ভালোভাবে রেকর্ড করো। সাইলেন্ট কিলারের পরিচয় এখনো অজানা, কিন্তু উনি খারাপ কাজ করছেন না। তবু আইন তো আইন। উনি আইনের চোখে অপরাধী, কিন্তু মানুষের কাছে নায়ক। আমাদের উনার মতো লোকের প্রয়োজন আছে। উদ্ধার হওয়া শ্রমিকদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। বৃদ্ধ মানুষটা আর তার নাতিকে আলাদাভাবে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয় সেই রাতে। ইন্সপেক্টর করিম ঘটনাস্থল থেকে প্রস্থান করেন, কিন্তু তার মনে সাইলেন্ট কিলারের কথা ঘুরপাক খেতে থাকে। তিনি ভাবতে থাকেন এই রহস্যময় মানুষটাকে হতে পারে। তার মনে নানা প্রশ্ন জাগে। থানায় ফিরে ইন্সপেক্টর করিম তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পুরো ঘটনার প্রতিবেদন জমা দেন। তবে সাইলেন্ট কিলার সম্পর্কে তার নিজস্ব একটা মতামত প্রকাশ করেন খোলাখুলিভাবে। তিনি কর্মকর্তার চোখে চোখ রেখে বলেন, তার গলায় ছিল বাস্তবতার ছাপ। ইন্সপেক্টর করিম নিজের পর্যবেক্ষণের কথা জানান। স্যার, এই সাইলেন্ট কিলার নামের লোকটাকে নিয়ে আমার একটা অন্যরকম মত আছে। আমরা তাকে আইনত অপরাধী হিসেবে গণ্য করলেও বাস্তবে দেখা যাচ্ছে সে সবসময় অসহায় মানুষের পক্ষে দাঁড়ায়, আর সমাজে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদেরই টার্গেট করে। আমার মনে হয় আমাদের উচিত তাকে ধরার চেষ্টার পাশাপাশি তার তথ্যগুলো কাজে লাগানো, কারণ সে যেসব চক্রের কথা ফাঁস করছে সেগুলো অনেক পুরনো আর জটিল অপরাধী নেটওয়ার্কের অংশ। হয়তো সে ভালো কাজ করছে, কিন্তু আইনের চোখে এটা ঠিক না। ইন্সপেক্টর করিমের কথা শুনে ঊর্ধ্বতন কর্মকর্তা কিছুক্ষণ চুপ করে থাকেন। তারপর তিনি গম্ভীর কণ্ঠে জবাব দেন। তার গলায় ছিল আইনের কঠোরতা। তিনি করিমের দিকে তাকিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। ঊর্ধ্বতন কর্মকর্তা তার মতামত জানান। আপনার কথায় যুক্তি আছে কমিশনার সাহেব, তবে আইন তো আইনের নিজস্ব পথেই চলবে। আপাতত আমাদের কাজ হবে এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার করা আর তাদের কাছ থেকে যতটা সম্ভব তথ্য বের করে আনা। সাইলেন্ট কিলারকে নিয়ে সিদ্ধান্ত পরে নেওয়া যাবে। আপাতত এই মামলাটা সঠিকভাবে সমাধান করাই আমাদের অগ্রাধিকার হওয়া উচিত। তবে হ্যাঁ, এই সাইলেন্ট কিলারের কাজগুলো পর্যবেক্ষণে রাখবেন। বাসায় ফিরে ক্লান্ত শরীরে বিছানায় গা এলিয়ে দেয় নিলয়। রাহাত পাশে বসে তার ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিতে দিতে জিজ্ঞেস করে। তার গলায় চিন্তা, কিন্তু নিলয়ের প্রতি অগাধ বিশ্বাসও আছে। রাহাত নিলয়ের হাত ধরে ওষুধ লাগায় এবং তার দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলে। তার গলায় ছিল আন্তরিকতা। ভাই, আজকে কেমন গেল অভিযান? শুনলাম মানুষ পাচারের একটা বড় চক্র ধরা পড়েছে বন্দর এলাকা সন্ধ্যার পর থেকে। আপনি ঠিক আছেন তো? কোথাও বেশি আঘাত পাননি তো শরীরে? আমি সব সময় ভয়ে থাকি আপনাকে নিয়ে। একা একা এভাবে বিপদের মধ্যে যাওয়াটা আমার একদম পছন্দ না, জানেনই তো। হাতে এটা কি হয়েছে? একটু দেখি তো ভালো করে। আপনার বুকে কালশিটে পড়েছে মনে হচ্ছে। আমি খুবই চিন্তিত। রাহাতের এই প্রশ্নের উত্তরে নিলয় ক্লান্ত গলায় জবাব দেয়। তিনি রাহাতের চোখের দিকে তাকিয়ে আশ্বস্ত করার চেষ্টা করেন।
নিলয় অভিযানের সাফল্যের কথা জানায়, তবে তার চিন্তার কথাও ভাগ করে নেয়। তার গলায় ছিল গাম্ভীর্য। তিনি রাহাতের হাত ধরে বলেন, আজকের অভিযানটা সফল হয়েছে রাহাত। অনেকগুলো নিরপরাধ মানুষের জীবন বেঁচেছে আজ। তবে একটা কথা মাথায় ঘুরছে এখনও। সোহাগ বলছিল তার পেছনে বড় কেউ আছে এই ব্যবসায়। এই চক্রটা হয়তো আরও বড় কোনো জালের অংশ মাত্র। আগামীকাল থেকে আরও সতর্ক থাকতে হবে আমাদের দুজনকেই। মনে হচ্ছে শহরে একটা নতুন শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে ধীরে ধীরে, যার নাম আমরা এখনও জানি না। রাত আরও গভীর হলে নিলয় বাইক চালিয়ে বাসায় ফেরার পথে একটি পুলিশ চেকপোস্টের কাছাকাছি চলে আসে। দ্রুত সাবধান হয়ে তিনি রাস্তা পরিবর্তন করে অন্য গলি দিয়ে ঘুরে বাসায় পৌঁছায়। বাসায় ঢুকে কালো পোশাক বদলে সাধারণ পোশাক পরে নেয়। মুখোশ আর অস্ত্রগুলো যত্ন সহকারে লুকিয়ে রাখে গোপন কক্ষের এক তাকে। রাহাত ততক্ষণে গরম চা বানিয়ে নিয়ে আসে তার জন্য। দুজনে বসে কিছুক্ষণ চুপচাপ চা খেতে থাকে। রাহাত চা হাতে নিয়ে নিলয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করে। তার গলায় ছিল কৌতূহল। ভাই, আজ রাতের ঘটনার পর আমার মনে একটা প্রশ্ন এসেছে। এই যে আপনি প্রতি রাতে নিজের জীবন বাজি রেখে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন, কখনো কি ক্লান্ত লাগে না আপনার? কখনো কি মনে হয় না এই লড়াই ছেড়ে সাধারণ একটা জীবনযাপন করতে পারলে ভালো হতো? আমি জানি এটা হয়তো বোকা প্রশ্ন, তবুও জানতে ইচ্ছা করে আপনার মনের ভেতরের খবরটা। সত্যি বলুন। রাহাতের এই প্রশ্নের উত্তরে নিলয় কিছুক্ষণ চুপ করে থেকে ধীর গলায় জবাব দেয়। তার চোখে গম্ভীরতা। তিনি রাহাতের দিকে তাকিয়ে নিজের জীবনের লক্ষ্যের কথা বলেন। নিলয়ের কণ্ঠে ধীরতা ফুটে ওঠে। তিনি জানালার বাইরে তাকিয়ে বলেন, তার গলায় ছিল আত্মবিশ্বাস। ক্লান্ত লাগে রাহাত, প্রতিদিন রাতে ক্লান্ত লাগে, কিন্তু যখনই ভাবি এই লড়াই ছেড়ে দিলে এই শহরের অসহায় মানুষগুলোর কি হবে, তখন আবার নতুন করে শক্তি পাই। হয়তো একদিন এই লড়াই শেষ হবে, তবে সেই দিন আসার আগ পর্যন্ত আমাকে এভাবেই চালিয়ে যেতে হবে সব কিছু। রাহাত মাথা নেড়ে চিন্তিত মুখে ঘর থেকে বের হতে গিয়েও থেমে যায়। দরজার কাছে দাঁড়িয়ে আবারও ফিরে তাকায় নিলয়ের দিকে। তার মুখে তখনও একটা অস্বস্তির ছাপ স্পষ্ট। তিনি দ্বিধায় পড়ে যান কিছু বলতে গিয়ে। নিলয়ের দিকে তাকিয়ে তিনি বলেন, তার গলায় ছিল সাবধানতা। ভাই, আর একটা কথা বলার ছিল আপনাকে। বন্দর এলাকায় এই বৃদ্ধ শ্রমিক লোকটাকে আজ সকালে আমাদের বাসার ঠিকানা কিভাবে যেন জোগাড় করে চলে এসেছেন দেখা করতে। আমি তাকে ভেতরে ঢুকতে দেইনি অবশ্য, শুধু বাইরে থেকে কথা বলে বিদায় করেছি। তিনি বারবার বলছিলেন সাইলেন্ট কিলারকে একটা ধন্যবাদ জানাতে চান সামনাসামনি। তার নাতিটাও নাকি খুব ভালো আছে এখন। আমি ভয় পেয়ে গিয়েছিলাম যদি কেউ দেখে ফেলে আর সন্দেহ করে কিছু, তাই দ্রুত বিদায় করে দিয়েছি তাকে। আপনি কি মনে করেন? রাহাতের এই কথা শুনে নিলয় একটু চিন্তিত হয়ে ওঠে। তারপর ধীরে ধীরে মাথা নেড়ে জবাব দেয়। তিনি রাহাতের দিকে তাকিয়ে সাবধানতা অবলম্বনের কথা বলেন। নিলয়ের গলায় ছিল সতর্কতা। তিনি রাহাতকে বুঝিয়ে বলেন, ভালো করেছিস রাহাত। এই ধরনের কৃতজ্ঞতা প্রকাশের চেষ্টা আসলে বিপজ্জনক হয়ে উঠতে পারে আমাদের জন্য। মানুষ ভালো মনেই এসব করে, কিন্তু এতে করে আমাদের পরিচয় ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়। আগামীকাল থেকে বাসার সামনে কেউ এভাবে এলে সরাসরি প্রত্যাখ্যান করবি। বলে দিস সাইলেন্ট কিলারের সাথে এই বাসার কোনো সম্পর্ক নেই। আমরা যত গোপনে থাকবো তত ভালো। নিলয় জানালার বাইরে তাকিয়ে অনেকক্ষণ চুপ করে বসে থাকে। তার মন উদ্বিগ্ন। আগামী দিনগুলোতে কি অপেক্ষা করছে তার জন্য? বাচ্চা নামে নতুন অপরাধীকে? কেন সে এই শহরে এসেছে? এই প্রশ্নগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছে। রাহাত চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। নিলয় গভীর রাত পর্যন্ত জেগে ভাবে পরবর্তী পরিকল্পনা। তার মনে হয় যেন নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে। পরদিন সকালে শহরের জনপ্রিয় টিভি চ্যানেল সিটি মাফিয়া নিউজে বড় করে প্রচারিত হয় গত রাতের ঘটনা। সংবাদ পাঠিকা তানিয়া হক সরাসরি ঘটনাস্থল থেকে রিপোর্ট করেছিলেন। পেছনে বন্দর এলাকার সেই গোদামঘর। পুলিশের গাড়ি ঘিরে রেখেছে জায়গাটা। উৎসুক জনতার ভিড়ও জমেছে আশেপাশে। টিভি মনিটরের সামনে বসে রাহাত আর নিলয় খবরটা দেখছিল। নিলয় চুপচাপ চা খেতে খেতে খবরটা দেখছে। রাহাতের মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। খবরটা দেখে রাহাত নিলয়ের দিকে ফিরে উদ্বিগ্ন কণ্ঠে বলে, তার হাতে ধরা
চায়ের কাপটা একটু কাঁপছে। তিনি নিলয়ের চোখের দিকে তাকিয়ে নিজের ভয়ের কথা জানান। রাহাত টিভির দিকে আঙুল দেখিয়ে নিলয়কে সতর্ক করেন। ভাই দেখছেন, আজ সকাল থেকে পুরো শহর এই খবর নিয়ে আলোচনা চলছে সবখানে। পুলিশ প্রশাসন এবার হয়তো সিরিয়াসলি সাইলেন্ট কিলারের পেছনে লাগবে। এই ব্যাপারটা নিয়ে আমার একটু চিন্তা হচ্ছে সত্যি বলতে। আপনাকে আরও সাবধানে থাকতে হবে এখন থেকে, দ্বিগুণ সতর্কতায়। বিশেষ করে যেহেতু ক্যাম্পাসেও আপনি নতুন পরিচয়ে আছেন এই মুহূর্তে। কারোর মনে কোনো সন্দেহ যেন না জাগে আপনাকে নিয়ে, সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের দুজনকেই সবসময়। আমি ভাবছি আপনার পোশাক আর অস্ত্রশস্ত্র রাখার জায়গাটাও আরেকবার পরিবর্তন করা উচিত কিনা। রাহাতের এই উদ্বিগ্ন কথা শুনে নিলয় নির্লিপ্ত ভঙ্গিতে চা কাপে চুমুক দিয়ে জবাব দেয়। তার গলায় ছিল শান্ত আত্মবিশ্বাস। তিনি রাহাতের দিকে তাকিয়ে হাসেন এবং নিজের অবস্থান স্পষ্ট করেন। নিলয় তার মুখে কোনো চিন্তার ছাপ না রেখে বলেন, পুলিশ খুঁজলে খুঁজুক রাহাত, আমার তেমন কোনো চিন্তা নেই এই বিষয়ে। তবে হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, ক্যাম্পাসে আমার আসল পরিচয় প্রকাশ পাওয়াটা এখন সবচেয়ে বড় বিপদের কারণ হতে পারে আমার জন্য। ওই সোহাগ বলেছিল তার পেছনে বড় কেউ আছে এই ব্যবসায়। আজ ক্যাম্পাসে গিয়ে একটু দেখি কোনো সূত্র পাওয়া যায় কিনা। তুই বরং গোপন কক্ষের চাবিটা আরেকবার পরীক্ষা করে দেখিস, নিরাপত্তার কোনো ঘাটতি যেন না থাকে। নিলয় ক্যাম্পাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে তার মনে পড়ে গত রাতের ঘটনা। এই শহরের অন্ধকার জগতে নতুন কে যেন ঢুকেছে, তার নাম বাদশাহ। ক্যাম্পাসে পৌঁছে তিনি দেখেন সবার মুখে সাইলেন্ট কিলারের আলোচনা। কেউ ভয় পাচ্ছে, কেউ আশায় রয়েছে। নিলয় চুপচাপ ক্লাসের দিকে এগিয়ে যায়। তিনি কোনো দিকে তাকান না, নিজের কাজ করেন। ক্লাসে ঢুকতেই তিনি লক্ষ্য করেন জাহিদ স্যার আজ একদম নতুন ভঙ্গিতে ক্লাস নিচ্ছেন। তিনি ঘোষণা করেন এই সেমিস্টারে প্রত্যেকে একটি গ্রুপ প্রেজেন্টেশন করতে হবে। নিলয়ের নাম পড়ে যায় শ্রাবণীর সাথে। ক্লাসের অন্যরা যখন নিজেদের দলে আলোচনা শুরু করে, নিলয় লাইব্রেরির দিকে যায়। সেখানে শ্রাবণী তার বান্ধবী নাবিলা আর তৃষার সাথে বসে গল্প করছিল। নিলয় ইতস্তত করে কাছে যায় এবং শ্রাবণীকে ডাকার চেষ্টা করে। আপু, স্যার বলেছেন আমাদের একসাথে প্রেজেন্টেশনটা বানাতে হবে সামনের সপ্তাহে। আপনার যদি সময় থাকে আজকে একটু বসে কাজটা শুরু করে ফেলতে পারি আমরা। আমি চেষ্টা করব যতটা সম্ভব কম সময়ে কাজটা শেষ করে দিতে। শুধু প্রয়োজনীয় অংশটুকু নিয়ে আলোচনা করলেই হবে। বাকি সময় আপনাকে বিরক্ত করব না, আমি কথা দিচ্ছি আপনাকে। নিলয়ের এই বিনয়ী অনুরোধ শুনে শ্রাবণী বিরক্তি নিয়ে তার দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় জবাব দেয়। তার বান্ধবীরাও মুখ টিপে হাসতে থাকে পাশ থেকে। শ্রাবণী নিলয়ের দিকে তাকিয়ে চোখ পাকায় এবং নিজের অহংকারী স্বভাব প্রকাশ করে। তিনি নিলয়কে তাচ্ছিলের সাথে দেখেন। শোনো, আমি এমনিতেই তোমার মতো ছেলেদের সাথে কাজ করতে পছন্দ করি না মোটেও, কিন্তু স্যার যখন গ্রুপ ঠিক করে দিয়েছেন তখন আর কি করার আছে আমার। তুমি শুধু তোমার অংশটুকু লিখে রেডি করে আমাকে পাঠিয়ে দেবে কালকের মধ্যেই। বাকিটা আমি নিজেই সাজিয়ে নেব সুন্দর করে। প্রেজেন্টেশনের দিন তুমি চুপচাপ পেছনে দাঁড়িয়ে থাকবে, আমি একাই সব উপস্থাপন করব সামনে গিয়ে। কোনো প্রশ্ন থাকলে এখনই বলো, পরে যেন আবার কথা বাড়াতে না হয় আমাকে তোমার সাথে। আমি কারোর সাথে বেশি সময় কাটাতে চাই না। শ্রাবণীর এই অহংকারী কথার জবাবে নিলয় মাথা নিচু করে মৃদু হাসে। ভেতরে ভেতরে তিনি অন্য কিছু ভাবছেন, কিন্তু মুখে বিরক্তি প্রকাশ করেন না। তার চোখে একটু মজার ছাপ, যেন তিনি এই পরিস্থিতি উপভোগ করেছেন। নিলয় শ্রাবণীর দিকে তাকিয়ে নম্র কণ্ঠে বলে, তার গলায় বিনয় ফুটে ওঠে। ঠিক আছে আপু, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে সব কিছু। আমি শুধু আমার অংশটুকু গুছিয়ে দিব সব সময়, বাকি সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার হাতে থাকবে। শুধু একটা ভালো প্রেজেন্টেশন হলেই আমি সন্তুষ্ট, কোনো সমস্যা হবে না আমার পক্ষ থেকে। লাইব্রেরি থেকে বের হওয়ার সময় নিলয় লক্ষ্য করে দূরে দাঁড়িয়ে থাকা এক অচেনা ছেলে বারবার শ্রাবণীর দিকে তাকিয়ে কি যেন নোট করেছে মোবাইলের সাবধানে। ছেলেটার পরনে সাধারণ শার্ট প্যান্ট, কিন্তু তার চোখের চাহনি একদম স্বাভাবিক লাগছিল না। বারবার আশেপাশে তাকিয়ে দেখছিল যেন কেউ তাকে লক্ষ্য না করে। নিলয়ের সন্দেহ হয়, কিন্তু তখনকার মতো তিনি কিছু না বলে চলে যান। তবে তিনি ছেলেটার মুখস্থ করে ফেলেন।
দুপুরে বিরতিতে ক্যান্টিনে বসে নিলয় একা চা খাচ্ছিল। তখন সুমন এসে তার পাশে বসে। সুমনের চোখে একটা উৎকণ্ঠা। তিনি চারপাশে তাকিয়ে নিশ্চিন্ত হয়ে ফিসফিস করে কথা বলেন। সুন্দর একটা কাছে সরে বসে এবং নিলয়কে সাবধান করেন। ভাই, আমার কাছে কিছু তথ্য আছে। শুনেছি শহরের বাদশার নামে এক নতুন অপরাধী এসেছে। ওর লোকজন নাকি ক্যাম্পাসে ঘোরাফেরা করছে। আপনি সাবধানে থাকবেন। আর একটা কথা, দেখলাম জাফর নামে একজন নতুন ছেলে কয়েকদিন ধরে শ্রাবণী আপুর ওপর নজর রাখছে। ওকে চেনেন? ওর চেহারাটা সন্দেহজনক মনে হচ্ছে আমার কাছে। আমি কয়েকদিন ধরেই ওকে দেখছি। ও যেন কারো হয়ে কাজ করছে। সুমনের এই সতর্ক বাণী শুনে নিলয় মনোযোগ দিয়ে তার দিকে তাকায়। তার সন্দেহ আরও পাকা হয়। তিনি ঠিক করেন আজ রাতে এই জাফরকে নিয়ে খোঁজ করবেন। ভাবতে থাকেন ক্যাম্পাসের এই নীরব পরিবেশের ভেতর দিয়েই যেন নতুন কোনো ষড়যন্ত্রের জাল বিছিয়ে দেয়া হচ্ছে। নিলয় ঘুমের হাত ধরে একটু কাছে টেনে নিয়ে গম্ভীর কণ্ঠে বলেন। তার গলায় সতর্কতা ফুটে ওঠে। ভাই, আপনি এই জাফরকে আরও নজরে রাখবেন। কোনো সন্দেহ হলে আমাকে জানাবেন। আর যতদিন এই পরিস্থিতি আছে আপনি নিজেও সাবধানে থাকবেন। এই জাফর নিশ্চয়ই বাদশার লোক। আমরা সাবধান না হলে বড় বিপদে পড়তে পারি। আরও একটা কথা, শ্রাবণী আপুর বাবা এমপি সাহেব সাথে ব্যবসায়িক সম্পর্ক শোনা যায়। আর এই বাদশাহ এমপি সাহেবের খুব কাছের লোক। শ্রাবণী আপু হয়তো বিপদে আছে, কিন্তু সে জানে না। ওর বাবা হয়তো জানে না বাদশাহ আসলে কে। এটা খুব চিন্তার বিষয়। আমি ওর জন্য ভয় পাচ্ছি। সুমনের এই কথা শুনে নিলয় গম্ভীর হয়ে যায়। তার চোখে চিন্তার ছাপ। তিনি সুমনের দিকে তাকিয়ে গুরুত্ব দিয়ে বলেন। নিলয় নিজের পরিকল্পনার কথা জানান। তার কণ্ঠে ধীরতা ফুটে ওঠে। তিনি সুমনকে আশ্বস্ত করেন। এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য ভাই। আপনি আর কাউকে এটা বলবেন আপাতত। আমি দেখছি কি করা যায়। আপনাকে অনেক ধন্যবাদ এই তথ্যের জন্য। আমি চেষ্টা করব যেন শ্রাবণী আপুর কোনো ক্ষতি না হয়। বিকেলে ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় নিলয় আবারও সেই জাফরকে দেখতে পায়। তিনি ক্যাম্পাসের পেছনের গেট দিয়ে বেরিয়ে একটি রিকশায় উঠে চলে যায়। নিলয় তার পিছু নিতে পারে না, কিন্তু তিনি ঠিক করেন কাল থেকে এই জাফরের ওপর নজর রাখবেন। নিলয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে জাফর চলে যাচ্ছে। তার মনে নানা প্রশ্ন জাগে। কে এই জাফর? কেন সে শ্রাবণীর পেছনে? সন্ধ্যায় বাসায় ফিরে নিলয় রাহাতকে এই বিষয়ে জানায়। রাহাত তখন কম্পিউটারে কিছু তথ্য নিয়ে ব্যস্ত। নিলয়ের কথা শুনে তিনি মাথা তুলে চিন্তিত মুখে জবাব দেন। রাহাত কম্পিউটার থেকে মুখ তুলে নিলয়ের দিকে তাকিয়ে বলেন। তার গলায় উদ্বেগ। রাহাত, আজ ক্যাম্পাসে একটা ছেলেকে সন্দেহভাবে ঘোরাফেরা করতে দেখলাম। বারবার শ্রাবণীর দিকে নজর রাখছিল। প্রথমে ভাবলাম হয়তো সাধারণ কোনো ছাত্র তাকে পছন্দ করে, কিন্তু তার আচরণে কেমন যেন একটা চাপা উদ্দেশ্য লুকিয়ে আছে বলে মনে হলো। ছেলেটা বারবার আশেপাশে তাকিয়ে দেখছিল সতর্কভাবে, যেন কেউ তাকে লক্ষ্য না করে। সুমন বলছিল ছেলেটির নাম জাফর। নিলয়ের কথা শুনে রাহাত চিন্তিত হয়ে ওঠে। তার কপালে ভাঁজ পড়ে। তিনি দ্রুত কম্পিউটার খুলে কিছু তথ্য দেখতে থাকেন। কিছুক্ষণ পর তিনি নিলয়ের দিকে ফিরিয়ে চমকের সুরে বলেন। রাহাত মনিটরের দিকে আঙ্গুল দেখিয়ে নিলয়কে ডাকেন। ভাই, এটা কিন্তু ভালো লক্ষণ মোটেও না। যদি সোহাগে সেই বড় হোতা এখন ক্যাম্পাসের দিকে নজর দিয়ে থাকে, তাহলে শ্রাবণীর নিরাপত্তা নিয়ে আমাদের সত্যি চিন্তিত হওয়া উচিত এখন। আমি আজ রাতেই আমার পরিচিত কয়েকজন সোর্সের সাথে যোগাযোগ করব। দেখি ক্যাম্পাসের আশেপাশে কোনো নতুন সন্দেহজনক মানুষের প্রতিনিধি নিয়ে কিছু তথ্য পাওয়া যায় কি না। আপনি শুধু সাবধানে থাকবেন আর যতটা সম্ভব শ্রাবণীর ওপর নজর রাখার চেষ্টা করবেন, লক্ষ্য না করা যায় এমনভাবে। রাহাত দ্রুত তার কম্পিউটার খুলে কিছু তথ্য দেখতে থাকে। কিছুক্ষণ পর তিনি নিলয়কে ডাকেন। তার মুখে চমকের ছাপ। মনিটরের স্ক্রিনে কিছু তথ্য দেখাচ্ছে তিনি। রাহাত আঙ্গুল দিয়ে স্ক্রিন দেখায় এবং নিলয়কে বলেন। তার গলায় বিস্ময়। ভাই দেখুন, এই জাফর নামে ছেলেটা আসলে কোনো ছাত্র নয়। ও ভর্তি হয়েছে মাত্র কয়েক মাস আগে, কিন্তু তার আগে কোনো রেকর্ড নেই। ওর ঠিকানা মিথ্যা, ফোন নাম্বারটাও প্রিপেইড, মানে ও বাচ্চার লোক, আমি নিশ্চিত। আরও দেখুন, এই জাফর দিনে দুবার এমপি সাহেবের বাসভবনে যাতায়াত করে।
মানে এমপি সাহেবও জড়িত। এই ব্যাপারটা খুব সিরিয়াস। তাহলে ব্যাপারটা পরিষ্কার, বাদশাহ এমপি সাহেবের মাধ্যমে শ্রাবণীকে টার্গেট করেছে। কিন্তু কেন? শ্রাবণীর সাথে ওদের কি সম্পর্ক? কেন এই মেয়েটাকে টার্গেট করছে? কোনো উদ্দেশ্য ছাড়া তো তারা এত বড় পরিকল্পনা করবে না। আমাকে বুঝতে হবে আসল কারণটা কি, তাদের প্ল্যানটা কি। শ্রাবণীর বাবা ব্যবসায়ী, হয়তো বাদশাহ ওলার মাধ্যমে কিছু করতে চায়, অথবা সাইলেন্ট কিলারের ফাঁদে ফেলতে শ্রাবণীকে টোপ বাড়াতে চায়। যাই হোক, ব্যাপারটা খুব গুরুতর। আমরা সাবধান না হলে বড় বিপদ হবে। আমার মনে হয় ওরা সাইলেন্ট কিলারকে ধরতে চায়। তাহলে এখন থেকেই শ্রাবণীর নিরাপত্তা নিয়ে সতর্ক হতে হবে। কাল থেকে আমি আরও কাছ থেকে নজর রাখবো। তুই আরও কিছু তথ্য জোগাড় কর। এই বাদশাকে থামাতেই হবে আমাদের। আমি ওকে ছাড় দিব না। রাত গম্ভীর হলে নিলয় বিছানায় শুয়ে ভাবে শ্রাবণীর মতো অহংকারী মেয়ে যে তাকে প্রতিদিন অপমান করে। তার নিরাপত্তার কথা ভেবে কেন তার এত চিন্তা হচ্ছে? এই প্রশ্নের উত্তর তিনি নিজেও ঠিক বুঝতে পারেন না। কিন্তু একটা কথা তিনি জানেন, এই শহরের প্রতিটি নিরপরাধ মানুষের নিরাপত্তাই তার দায়িত্ব। শ্রাবণীও তার ব্যতিক্রম নয়। নিলয় চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। পরদিন সকালে ক্যাম্পাসে গিয়ে নিলয় দেখে হিমেল আর তার দল আবারও নতুন করে কিছু মজা করার পরিকল্পনা করছে। তবে এবার তাদের সাথে ছিল আরও কয়েকজন নতুন মুখ। হিমেল নিলয়কে দেখে হাত ইশারা করে ডেকে নেয় কাছে। তার চোখে মুখে সেই পুরনো তাচ্ছিলের ছাপ এখনো স্পষ্ট। নিলয় চুপচাপ কাছে যায়। হিমেল নিলয়কে উদ্দেশ্য করে বলে, তার গলায় ছিল কর্তৃত্ব। এই যে গ্রামের ছেলে, কেমন আছিস? আজকাল শুনলাম নাকি শ্রাবণীর সাথে গ্রুপে প্রেজেন্টেশনের কাজ করছিস। বাহ, বেশ ভাগ্য তোর তো দেখছি। তবে সাবধানে থাকিস, শ্রাবণের ধারে কাছে বেশি আর ঘেঁষার চেষ্টা করিস না। ওর বাবা অনেক ক্ষমতা এই শহরে, তুই ওই লেভেলের কেউ না। নিজের সীমানার মধ্যে থাকিস, না হলে সমস্যা হয়ে যাবে তোর জন্য শেষে। বুঝলি তো কথাটা? হিমেলের এই হুমকির উত্তরে নিলয় বিনয়ের সাথে মাথা নিচু করে জবাব দেয়। তার গলায় ছিল নম্রতা। তিনি হিমেলের চোখের দিকে তাকিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। নিলয় কোনো রকম বিরক্তি দেখায় না। না ভাই, আমি তো শুধু ক্লাসের কাজের জন্যই কথা বলি ওনার সাথে, অন্য কোনো উদ্দেশ্য নেই আমার। আপনি চিন্তা করবেন না, আমি নিজের সীমার মধ্যেই থাকবো সব সময়। আমি জানি আমার অবস্থান কোথায়। হিমেল চলে যাওয়ার পর নিলয় ভাবে, এই ক্যাম্পাসের ক্ষমতার খেলাটা কত জটিল। টাকা আর পারিবারিক পরিচয় সব কিছু নির্ধারণ করে, কিন্তু শীঘ্রই এই খেলার নিয়ম বদলে দিতে হবে তাকে। নিলয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবে। তার মনে নানা পরিকল্পনা আসতে থাকে। তিনি জানেন ক্যাম্পাসের এই পরিবেশ তার জন্য চ্যালেঞ্জিং। ক্লাসের ফাঁকে সুমনের সাথে দেখা হতেই নিলয় তাকে জিজ্ঞেস করে হিমেলের ব্যাপারে। আর একটু জানার আগ্রহে তারা ক্যান্টিনে এক কোণে বসে কথা বলে। সুমন নিলয়কে ক্যাম্পাসের আরও নানা তথ্য দেয়। সুমন চারপাশে তাকিয়ে নিশ্চিন্ত হয় এবং নিলয়কে সাবধান করে। তার গলায় সতর্কতা। সুমন ভাই, এই হিমেল ভাইয়ের ব্যাপারে আর একটু জানতে চাই আমি। ওনার বাবা আসলে কি করেন এমন যে সবাই তো ভয় পায় তাকে? আমি নতুন এসেছি বলে ঠিক বুঝতে পারছি না ক্যাম্পাসের এই ক্ষমতার সমীকরণটা। মনে হচ্ছে উনি এখানের রাজা। ওনার এত ক্ষমতা কিভাবে? ভাই, হিমেলের বাবা শহরের সবচেয়ে বড় ঠিকাদার। সরকারি অনেক প্রজেক্ট কাজ পান তিনি প্রতি বছর। তার সাথে স্থানীয় নেতাদের ভালো সম্পর্ক শোনা যায়। এই কারণে ক্যাম্পাসের প্রশাসন হিমেলকে কোনো অভিযোগ শুনতে চায় না সহজে। তাই সে যা খুশি করে বেড়ায় নির্ভয়ে। আপনি শুধু ওদের থেকে দূরে থাকেন, চেষ্টা করুন। ঝামেলা এড়িয়ে চললেই ভালো হবে। ভালো থাকবেন এই ক্যাম্পাসে। তবে আরেকটা খবর আছে, হিমেল বাবার সাথে বাদশার সম্পর্ক আছে। মানে এই পুরো ক্যাম্পাসটা যেন একটা জাল, সবাই কারো না কারোর সাথে জড়িত। এটা খুব বিপজ্জনক। আমি সাবধান থাকার চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ এসব জানানোর জন্য। ঠিক আছে ভাই, এখানে সাবধান না থাকলে পিছলে পড়বেন। তাই আমি আগেই বলছিলাম, নিজের কাজ করুন, চোখ কান খোলা রাখুন। আমি আপনাকে কথা রাখবো, আপনি চিন্তা করবেন না। দুপুরের বিরতিতে ক্যান্টিনে বসে নিলয় আর সুমন একসাথে খেতে খেতে গল্প করছিল। তখন হঠাৎ শ্রাবণী তার বান্ধবীদের নিয়ে একই ক্যান্টিনে ঢোকে। সুমন নিলয়কে কনুই দিয়ে ঠেলে ইশারা করে শ্রাবণীর দিকে তাকিয়ে ফিসফিস করে কিছু বলে।
শ্রাবণীর মুখে আজ একটু অন্যরকম ভাব, যেন কিছু চিন্তিত তিনি। ভাই দেখো, ওই তো তোমার গ্রুপমেট এসেছে। শোনো, একটা কথা বলি, ক্যাম্পাসে সবাই জানো শ্রাবণী আপুর মেজাজ একটু চড়া, তবে শোনা যায় ভেতরে সে খুব নরম মনের মানুষ। তার বাবা মা দুজনে অনেক ব্যস্ত থাকে কাজে, তাই হয়তো একা একা বড় হতে হয়েছে তাকে। এই কারণে হয়তো এমন কঠোর স্বভাবের তৈরি হয়েছে তার মধ্যে। তুমি তার সাথে বেশি রাগ না করে মনে মনে হয়তো ভেতরে ভেতরে অনেক একাকিত্ব একজন মানুষ। আসলে মানুষকে বুঝতে সময় লাগে। সুমন ভাই, আপনি ঠিকই বলেছেন। হয়তো প্রত্যেক মানুষের বাইরের রূপের আড়ালে একটা ভিন্ন গল্প লুকিয়ে থাকে। আমারও তাই মনে হয়। শ্রাবণী আপু হয়তো তেমনই। তার দিকে তাকালে মনে হয় যেন কোনো কষ্ট লুকিয়ে আছে। শ্রাবণী যখন তার বান্ধবীদের সাথে বসে, নিলয় তাদের দিকে কয়েকবার তাকায়। লক্ষ্য করে শ্রাবণী আজ যে বেশ চুপচাপ, আগের মতো হাসি খুশি নেই। তার বান্ধবী নামিলা কিছু বলতেই তিনি শুধু মাথা নাড়েন। নিলয়ের মনে হয় হয়তো শ্রাবণীর কোনো সমস্যা আছে, কিন্তু তিনি কাছে গিয়ে জিজ্ঞাসা করার সাহস পান না, কারণ শ্রাবণী তাকে দেখলে আবারও রেগে যেতে পারে। নিলয় চুপচাপ বসে থাকে। শ্রাবণী চলে যাওয়ার পর সুমন নিলয়কে আরও কিছু তথ্য দেয়। তিনি জানান যে শ্রাবণীর বাবা সম্প্রতি এমপি সাহেবের সাথে কিছু ব্যবসায়িক চুক্তি করেছেন, ফলে শ্রাবণী এখন নিজেও বিপদে পড়তে পারে, কারণ বাদশা এমপি সাহেবকে ব্যবহার করছে শ্রাবণীর বাবাকে টার্গেট করতে। নিলয় এই তথ্য শুনে আরও সতর্ক হন। সুমন আবারও ফিসফিস করে নিলয়কে বলেন, ভাই, আরও একটা খবর আছে। শ্রাবণী আপুর বাবা সম্প্রতি এমপি সাহেবের সাথে একটা বড় চুক্তি করেছেন, আর এমপি সাহেব তো বাদশার সাথে জড়িত। মানে শ্রাবণী আপুর পরিবারও এখন বিপদে। আমি জানি না আপনি কি করতে পারবেন, কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। ওর পরিবারের সাথে বাদশার যোগাযোগ আছে, হয়তো ওরা শ্রাবণী আপুকে ব্যবহার করতে চায়। এই তথ্যটা খুব কাজে লাগবে ভাই। আমি চেষ্টা করব যেন শ্রাবণী আপুর কোনো ক্ষতির মুখে না পড়ে। আর আপনি যেন এই কথাটা কাউকে না বলেন। আমি সব ব্যবস্থা করব। সেদিন ক্লাস শেষে বাসায় ফেরার পথে এই চিন্তাটাই বারবার নিলয়ের মাথায় ঘুরপাক খেতে থাকে। শ্রাবণীর প্রতি তার দৃষ্টিভঙ্গিতে একটা সূক্ষ্ম পরিবর্তন আসতে শুরু করে ধীরে ধীরে। এখন তিনি শ্রাবণীকে শুধু একজন অহংকারী মেয়ে হিসেবে না দেখে, বরং একজন সম্ভাব্য বিপদগ্রস্ত মানুষ হিসেবে দেখতে শুরু করেন। নিলয় বাইক চালাতে চালাতে ভাবতে থাকেন। সেই সন্ধ্যায় বাসায় ফিরে নিলয় রাহাতকে ক্যাম্পাসের এই নতুন খবরগুলো জানায়। শ্রাবণীর পারিবারিক পরিস্থিতি সম্পর্কে যা শুনেছে তাও ভাগ করে নেয় তার সাথে। রাহাত কম্পিউটার বন্ধ করে নিলয়ের দিকে তাকায়। তার মুখে কৌতূহল আর উদ্বেগের মিশ্রণ। তিনি নিলয়ের পাশে বসে মনোযোগ দিয়ে শোনেন। রাহাত, আজ একটা নতুন জিনিস জানলাম শ্রাবণী সম্পর্কে। শুনলাম তার বাবা মা দুজনেই ব্যবসার কাজে এত ব্যস্ত থাকেন যে মেয়েটা প্রায় একা একাই বড় হয়েছে বলা চলে। হয়তো এই একাকিত্ব থেকেই তার মধ্যে এই কঠোর অহংকারী স্বভাবটা তৈরি হয়েছে, নিজেকে রক্ষা করার একটা উপায় হিসেবে। ভাবতেই কেমন যেন মায়া লাগে তার জন্য। বাইরে থেকে যতটা শক্ত দেখায়, ভেতরে হয়তো ততটাই বঙ্গুর একজন মানুষ সে। আর সুমন বলেছে শ্রাবণীর বাবা এমপি সাহেবের সাথে ব্যবসায়িক সম্পর্কে আছে। ভাই, আপনি তো দেখছি ধীরে ধীরে মানুষটাকে বুঝতে শুরু করেছেন ভালোভাবে। এটা ভালো লক্ষণ, কারণ কাউকে সাহায্য করতে হলে আগে তাকে বোঝাটা সবচেয়ে জরুরি। তবে সাবধান থাকবেন, নিজের আসল পরিচয় যেন কোনোভাবে প্রকাশ না পায় তার কাছে, যতক্ষণ না আপনি নিজে থেকে প্রস্তুত হন সেই সত্যিটা জানানোর জন্য। আর শ্রাবণীর পরিবার যদি বাদশার জালে জড়িয়ে থাকে, তাহলে আপনার জন্য কাজটা আরও কঠিন হয়ে যাবে। আমি জানি রাহাত, কিন্তু এই শহরের প্রতিটি নিরপরাধ মানুষকে বাঁচানোর দায়িত্ব আমার। শ্রাবণী যতই অহংকারী হোক, সে নিরপরাধ। আর এখন যেহেতু জানলাম তার পরিবারও বিপদে, তাই আরও বেশি সতর্ক হতে হবে। ওদের থামাতেই হবে আমাকে। আরেকটা খবর দিই ভাই, জাফর আজ ক্যাম্পাসের বাইরে কারোর সাথে দেখা করেছে। আমার সোর্স জানিয়েছে সে বাদশার কাছ থেকে নতুন নির্দেশনা পেয়েছে। খুব শীঘ্রই কিছু বড় ঘটনা ঘটতে পারে। আমরা কি প্রস্তুত? খুব চিন্তিত আমি। মনে হচ্ছে ওরা দ্রুত কিছু করার পরিকল্পনা করছে। আমরা সবসময় প্রস্তুত রাহাত। তারা যাই পরিকল্পনা করুক, আমি তাদের থামাবই। এখন তুই বিশ্রাম কর, আমি সব সামলে নিব। তুই চিন্তা করিস না।
শহরের প্রাণ কেন্দ্রে এমপি সাহেবের বাসভবন, বাইরে করা নিরাপত্তা, ভেতরে জাঁকজমকপূর্ণ আয়োজন, দামি পেইন্টিং, মার্বেলের মেঝে, সুবাসিত পরিবেশ। এমপি সাহেব একটি আরামদায়ক সোফায় বসে আছেন। তার উল্টো দিকে বসে আছে বাদশা, একজন মোটা গড়নের মানুষ, চোখে কালো চশমা, গায়ে দামি পোশাক। তার পেছনে দাঁড়িয়ে আছে তার প্রধান সহকারী রকিব। ঘরের ভেতরে পরিবেশ গম্ভীর। বাচ্চা ঠান্ডা মাথায় চা পান করছেন। এমপি সাহেবের মুখের চিন্তার ছাপ। এমপি সাহেব বাদশাকে উদ্দেশ্য করে উদ্বিগ্ন কণ্ঠে কথা বলেন। তার গলায় ছিল ক্ষোভ আর উদ্বেগের মিশ্রণ। তিনি হাতে ধরা চায়ের কাপটা টেবিলে রাখেন এবং বাদশার দিকে তাকিয়ে বলেন, এমপি সাহেব নিজের ক্ষতির কথা জানান। বাদশা ভাই, বন্ধ এলাকার সেই পাচার চক্রটা তো একেবারে ধ্বংস হয়ে গেল সাইলেন্ট কিলার হাতে। গত রাতে আমার অনেক টাকা বিনিয়োগ করেছিল ওই ব্যবসায় বহুদিন ধরে, এখন সব পানিতে চলে গেল এক রাতের মধ্যেই। তো এই সাইলেন্ট কিলার নামের লোকটা তো দেখছি আমার সব পরিকল্পনা বাধা হয়ে দাঁড়াচ্ছে বারবার নানাভাবে। আপনি একটা শক্ত পাল্টা পরিকল্পনা করেন এবার, সিরিয়াস ভাবে। যেভাবেই হোক এই লোকটাকে থামাতে হবে আমাদের এবার, না হলে আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ ঝুঁকিতে পড়ে যাবে। আমি আরো একটু বড় চুক্তি করতে যাচ্ছি, কিন্তু সাইলেন্ট কিলার যদি বাধা দেয় তাহলে সব নষ্ট হবে। এমপি সাহেবের এই কথা শুনে বাদশা ঠান্ডা মাথায় হাসি মুখে জবাব দেয়। তার গলায় ছিল আত্মবিশ্বাস। তিনি চায়ের কাপে চুমুক দিয়ে এমপি সাহেবের দিকে তাকিয়ে বলেন, বাদশা নিজের পরিকল্পনার কথা জানায়। চিন্তা করবেন না স্যার, আমি এই শহরে নতুন হলেও আমার নিজস্ব একটা কৌশল আছে সবসময়। সাইলেন্ট কিলারকে সরাসরি মোকাবেলা করে লাভ নেই কোনো, তার একটা দুর্বলতা খুঁজে বের করতে হবে আমাদের প্রথমে। প্রতিটা মানুষেরই একটা দুর্বল জায়গা থাকে জগতে, সাইলেন্ট কিলারেরও নিশ্চয়ই আছে সেটা। আমার লোকজন এখন সোনারগাঁও ইউনিভার্সিটিতে খোঁজ খবর নিচ্ছে গোপনে, কারণ আমার সন্দেহ সাইলেন্ট কিলারের সাথে সেখানকার কোনো না কোনো ছাত্রীর যোগসূত্র আছে নিশ্চয়ই। কয়েকদিনের মধ্যেই সব তথ্য চলে আসবে আমার হাতে, তারপর সিদ্ধান্ত নেব কিভাবে এগোবো। বাচ্চার কথা শুনে রকিব কিছুক্ষণ চুপ করে থেকে এগিয়ে আসে এবং বাচ্চাকে একটি তথ্য জানায়। তার গলায় ছিল গুরুত্ব। তিনি বাচ্চার কানে কানে কিছু বলেন। রকিব বাচ্চাকে শ্রাবণী সম্পর্কে অবহিত করে। স্যার, আমাদের লোক জাফর ক্যাম্পাসে কাজ করছে। সে জানিয়েছে শ্রাবণী নামের একটি মেয়েকে ঘিরেই সাইলেন্ট কিলারের সব কার্যকলাপ। মেয়েটার বাবা এমপি সাহেবের সাথে ব্যবসায়িক সম্পর্কে আছে। জাফর প্রতিদিন আমাদের রিপোর্ট দিচ্ছে। মেয়েটা খুব সচেতন, কিন্তু আমরা ওকে ফাঁদে ফেলতে পারবো। ওর রুটিন আমরা পুরোপুরি জেনে গেছি। রকিবের এই তথ্য শুনে এমপি সাহেব চমকে ওঠেন। তার চোখে বিস্ময় আর দ্বিধার ছাপ। তিনি বাচ্চার দিকে তাকিয়ে আপত্তি জানান। এমপি সাহেব নিজের বন্ধুর কথা মনে করেন এবং কিছু বলতে চান। শ্রাবণী, ওটা তো রফিকের মেয়ে, আমার খুব ভালো বন্ধু রফিক। ওর মেয়েকে ব্যবহার করবে তোমরা? রফিক আমার খুব পুরনো বন্ধু, আমি ওর সাথে বিশ্বাসঘাতকতা করতে চাই না। এটা আমার জন্য খুব কঠিন সিদ্ধান্ত। ওর মেয়ের ক্ষতি হলে আমি ওর মুখ দেখাতে পারবো না। এমপি সাহেবের এই দ্বিধা দেখে বাচ্চা তাকে বুঝিয়ে বলে। তার গলায় ছিল প্ররোচনা। তিনি এমপি সাহেবের চোখের দিকে তাকিয়ে স্বার্থের কথা বলেন। বাচ্চা এমপি সাহেবকে নিজের স্বার্থের কথা মনে করিয়ে দেয়। স্যার, ব্যবসায় বন্ধুত্বের জায়গা নেই। রফিক সাহেব আমাদের কাজে লাগতে পারেন, আর তার মেয়ে সাইলেন্ট কিলার ফাঁদে ফেলার সবচেয়ে ভালো একটা টপ। এতে আপনারও লাভ, কারণ রফিক সাহেবের ব্যবসায় আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। আর যদি সাইলেন্ট কিলারকে থামাতে পারেন তাহলে আপনার রাজনৈতিক ক্যারিয়ারে আরও উজ্জ্বল হবে। ছোট ক্ষতি বড় লাভের জন্য মেনে নিতে হয়, আপনি ভেবে দেখুন। এমপি সাহেব বাচ্চার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকেন। তার মনে দ্বিধা কাজ করে, কিন্তু শেষ পর্যন্ত লোভের কাছে হার মানেন। তিনি গভীর শ্বাস ফেলে সম্মতি জানান। বাচ্চার ঠোঁটে জয়ের হাসি ফুটে ওঠে। এমপি সাহেবের চোখে একটু অস্বস্তি দেখা যায়। তিনি বাচ্চাকে উদ্দেশ্য করে সাবধান করেন। ঠিক আছে বাচ্চা ভাই, আপনি যেমন বলবেন, কিন্তু খেয়াল রাখবেন রফিক কিন্তু জানতে না পারে ও আমার পুরনো বন্ধু। ওর সাথে আমার কোনো বিবাদ চাই না। শ্রাবণী মেয়েটা যেন খুব বেশি ক্ষতি না হয়। ওকে নিরাপদে রাখতে হবে। আমার বুকে স্বস্তি নিঃশ্বাস দিচ্ছে না।
চিন্তা করবেন না স্যার, আমরা খুব সাবধানে সব করব। রফিক সাহেব কিছুতেই জানতে পারবেন না, আর শ্রাবণী নিরাপদে থাকবে যতক্ষণ না সাইলেন্ট কিলার এসে পড়ে। তারপর ওর ভাগ্য নির্ভর করবে সাইলেন্ট কিলারের উপর। আমি খুব সাবধানে পরিকল্পনা করছি, আপনার কোনো চিন্তা নেই। অন্যদিকে ক্যাম্পাসে নিলয় লক্ষ্য করে শ্রাবণী কয়েকদিন ধরে খুব চিন্তিত থাকে। তিনি ক্লাসে মনোযোগ দিতে পারেন না, বান্ধবীদের সাথেও তেমন হাসি খুশি নেই আগের মতো। নিলয় ভাবে হয়তো তার কিছু সমস্যা আছে। একদিন লাইব্রেরিতে সাহস করে নিলয় তার কাছে গিয়ে জিজ্ঞেস করে নরম গলায়। শ্রাবণী তখন একা বসে বইয়ের পাতা উল্টাচ্ছিল। আনমনে নিলয় ধীর পায়ে কাছে যায়। আপু, আপনাকে কয়েকদিন ধরে খুব চিন্তিত মনে হচ্ছে। যদি কিছু মনে না করেন, কোনো সমস্যা হয়েছে কি আপনার এই কয়েকদিনে? আমি জানি হয়তো তেমন কিছু করতে পারবো না, কিন্তু কথা বললে মনটা একটু হালকা হতে পারে আপনার। আমাকে বিশ্বাস করতে পারেন আপনি। কাউকে বলবো না আমি কখনো। এটা আমার প্রতিশ্রুতি আপনার কাছে। আমি বুঝি আপনার অনেক চাপ আছে। নিলয়ের এই সহানুভূতিশীল প্রশ্ন শুনে শ্রাবণী প্রথমে ইতস্তত করে, তারপর তিনি নরম গলায় জবাব দেন। শ্রাবণীর গলায় ছিল ভয় আর অসহায়তার মিশ্রণ। তিনি নিলয়ের দিকে তাকিয়ে নিজের উদ্বেগের কথা জানান। আসলে কয়েকদিন ধরে অনুভব করছি কেউ যেন আমাকে লক্ষ্য করছে সবসময়। ক্যাম্পাসের ভিতরে বাহিরে সব জায়গায় আমি যেখানেই যাই একজন অচেনা ছেলেকে বারবার আমার আশেপাশে দেখেছি কয়েকদিন ধরে। তার চোখের চাহনি একদম স্বাভাবিক লাগে না আমার কাছে কখনো। ভয় লাগে মাঝে মাঝে, খুব বেশি, কিন্তু কাউকে ঠিকঠাক মতো বলতেও পারছি না। সবাই ভাববে আমি অতিরিক্ত চিন্তা করছি শুধু শুধু। মাথার ভেতর একটা অজানা আশঙ্কা কাজ করছে সবসময় আজকাল। ঘুমাতেও পারছি না ঠিকঠাক মতো রাতে। বাসায় ফেরার সময়টাও এখন ভয় লাগে। শ্রাবণীর এই কথা শুনে নিলয় তাকে আশ্বস্ত করার চেষ্টা করে। তার গলায় ছিল সান্ত্বনা। তিনি শ্রাবণীর চোখের দিকে তাকিয়ে নিজের পাশে থাকার কথা বলেন। নিলয় শ্রাবণীকে সাবধান হতে বলেন। আপু, আপনি চিন্তা করবেন না বেশি। সব সময় সতর্ক থাকুন, আর একা কোথাও যাওয়া এড়িয়ে চলুন। যদি কখনো কোনো বিপদ মনে হয়, সাথে সাথে আশেপাশের মানুষদের সাহায্য নেবেন। একা মোকাবিলা করার চেষ্টা করবেন না কখনো। আপনি একা নাই লড়াইয়ে, ভয় পাবেন না। সব ঠিক হয়ে যাবে খুব শীঘ্রই। প্রয়োজনে আমাকেও ডাকতে পারেন সাহায্যের জন্য। যদিও হয়তো তেমন কিছু করতে পারবো না আমি, তবুও পাশে থাকার চেষ্টা করব। নিলয়ের এই কথা শুনে শ্রাবণী কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর তিনি নিলয়ের দিকে তাকিয়ে কিছুটা নরম হয়ে বলেন। শ্রাবণীর গলায় ছিল কৃতজ্ঞতা। তিনি নিলয়ের কাছে নিজের দুর্বলতা স্বীকার করেন। জানো নিলয়, আমি সব সময় নিজেকে অনেক শক্তিশালী মনে করি। কারো উপর নির্ভর না করেই সব সময় নিজে সামলে নিতে পারি ভাবতাম। কিন্তু এই কয়েকদিনের ঘটনার পর বুঝলাম, মানুষ যতই শক্তিশালী হোক না কেন, মাঝে মাঝে সাহায্যের প্রয়োজন হয় সবারই। তুমি প্রথম দিন থেকে কত ভালো ব্যবহার করে আসছো আমার সাথে, অথচ আমি তোমার সাথে কতটা রুক্ষ আচরণ করেছি ভাবলেই এখন লজ্জা লাগে আমার। আমি সত্যিই লজ্জিত। শ্রাবণীর এই কথার জবাবে নিলয় মৃদু হেসে তাকে বুঝিয়ে বলে। তার গলায় ছিল আন্তরিকতা। তিনি শ্রাবণীকে আশ্বস্ত করে নিজের বন্ধুত্বের কথা জানান। আপু, এসব নিয়ে চিন্তা করার কিছু নেই। প্রথম পরিচয়ে সবাই একটু সতর্ক থাকে, এটাই স্বাভাবিক। আপনি এখন আমার সাথে খোলামেলা কথা বলছেন, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার মনে হচ্ছে। বন্ধু হিসেবে পাশে থাকার চেষ্টা করব সব সময়, যতদিন আপনার প্রয়োজন হয় ততদিন। আর এই অচেনা ছেলেটার ব্যাপারেও আমি নজর রাখবো। যদি কিছু সন্দেহ হয় তাহলে আপনাকে জানাবো। শ্রাবণী চলে যাওয়ার পর নিলয় লক্ষ্য করে দূরে দাঁড়িয়ে থাকা জাফর মোবাইলে কিছু টাইপ করছে। নিলয় সাবধানে কাছে যায়, কিন্তু জাফর টের পেয়ে দ্রুত সরে যায়। নিলয় বুঝতে পারে জাফর বাচ্চাকে শ্রাবণীর গতিবিধি জানাচ্ছে। তিনি ঠিক করেন এখনই জাফরকে ধরে ফেলতে হবে। নিলয় দাঁড়িয়ে দাঁড়িয়ে জাফরকে পর্যবেক্ষণ করে। সে বিকেলে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে দিয়ে হাঁটার সময় নিলয় লক্ষ্য করে জাফর একটা টং দোকানের আড়ালে দাঁড়িয়ে মোবাইল কারোর সাথে কথা বলছে চাপা স্বরে। বারবার আশেপাশে চোখ বুলিয়ে দেখছিল সে যেন কেউ তাকে লক্ষ্য না করে। নিলয় দূর থেকে আরো কয়েক মুহূর্ত পর্যবেক্ষণ করে জাফরকে। তার শরীরে ভাষায় স্পষ্ট উদ্বেগ। জাফর যখন ফোন রেখে চলে যেতে উদ্বেগ, নিলয় তাকে অনুসরণ করে। ক্যাম্পাসের পেছনে নির্জন করিডোরে জাফরকে একা পেয়ে নিলয় তার সামনে দাঁড়িয়ে যায়।
এবার আর বোকা চরিত্র নয়, বরং তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে গম্ভীর গলায়। জাফর চমকে ওঠে, তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। নিলয় তার দিকে তাকিয়ে থাকে, তার গলায় ছিল কঠোরতা। তুমি কেন বারবার শ্রাবণের দিকে নজর রাখছো এতদিন ধরে? সত্যি করে বলো তো আমাকে। এমনিতে তো তোমার সাথে ওর তেমন কোনো পরিচয় নেই আমার জানা মতে, তাহলে এত আগ্রহ কেন তোমার তার ব্যাপারে? আমি স্পষ্ট দেখেছি তুমি প্রতিদিন তার ক্লাসের সময় বাসায় ফেরার রাস্তা সব লক্ষ্য করছো কয়েকদিন ধরে। মোবাইলে কী যেন নোট করছিলে, এখনই সত্যিটা এখনই বলে দাও আমাকে, না হলে কিন্তু ভালো হবে না তোমার জন্য। নিলয়ের এই হুমকি শুনে জাফর ভয়ে তোতলাতে তোতলাতে জবাব দেয়। তার গলায় ছিল আতঙ্ক। তিনি নিলয়ের চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলার চেষ্টা করেন। জাফর নিজেকে বাঁচানোর চেষ্টা কিছু বলেন। না না, তুই ভুল বুঝছিস আমাকে। আমি কেন ওর দিকে নজর রাখতে যাব শুধু শুধু কোনো কারণ ছাড়া? তুই তো জানিসই ক্যাম্পাসে এমনিতেই অনেক কিছু চোখে পড়ে যায় সবার। এর মানে এই না যে আমি বিশেষ কিছু করছি ইচ্ছে করে কারো সাথে। তুই শুধু শুধু আমার ওপর সন্দেহ করছিস অকারণে। আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই, সত্যি বলছি তোকে। আমাকে এভাবে জেরা করার কোনো অধিকার তোর নেই এখানে আমার সাথে। ছেড়ে দে আমাকে এখন। জাফরের মিথ্যা উত্তরে নিলয় আরও রেগে যায়। তিনি জাফরের কলার চেপে ধরে দেয়ালের সাথে চেপে ধরে হুমকির সুরে বলেন। তার গলায় ছিল কঠোরতা। নিলয় জাফরকে শেষ সতর্কবাণী দেন। মিথ্যা বলার চেষ্টা করিস না আমার সাথে এখন। আমি জানি তুই গোপনে বাদশার হয়ে কাজ করছিস। যদি এখনই সত্যিটা না বলিস আমাকে, তাহলে তোকে পুলিশের হাতে তুলে দিব আমি। বাদশা কোথায় আছে, তার আস্তানা কোথায়, ঠিক সব বলতে হবে তোকে। এটাই তোর শেষ সুযোগ। ভালোই ভালো বলে দে সব সত্যি কথা, না হলে পরিণতি ভালো হবে না তোর জন্য। নিলয়ের এই কঠোর আচরণে জাফর ভয় সব স্বীকার করে ফেলে। তার গলায় ছিল কাঁপুনি। তিনি নিলয়ের দিকে তাকিয়ে দ্রুত সব বলে দেয়। জাফর নিজেকে বাঁচানোর চেষ্টায় সব তথ্য ফাঁস করে দেয়।